আমি বললাম যে তোমার জন্য একটা নিউজ আছে। বলতেছে কি? আমি বলি যে সম্ভবত আমি প্রেগনেন্ট, কারণ যেহেতু একই গ্রামের, ছেলেটাও ওই আমার এক্স হাজবেন্ডের গ্রামেরই, পাশাপাশি গ্রামের। ওকে। জোর করেই নিয়ে আসলো, আমরা গাড়িতে উঠবো তার 2 ঘন্টা আগে ঘটক ওই ছেলেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বললো যে ছেলে আর দেখতে আসলো। দেখতে আসার সাথে সাথে আম্মা একটা কথা বললো যে দেখো বাবা, আমার মেয়ে এরকম এরকম হয়েছে, তুমি জেনে বুঝে এসে বিয়ে করলে যদি মনে হয় তারপরে তোমার ফ্যামিলি নিয়ে এসো। ছোটবেলা মানে আমার বাবা আমার বিয়ের পরে মার কাছে শোনা যে যখন আমি মার পেটে আসি, আমার মা আমার বাবাকে নিউজটা দেওয়ার পর আমার বাবা বলে তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলা, এখন আমাদের বেবি চাই না, কারণ আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস আর আমি চাকরিও করি না, আমি বেকার। তো ন্যাচারালি গ্রামে তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। তো আমার মাও বোঝে নাই, বাবা কিছু ওষুধ এনে দিছে, মা খাইছে। খাওয়ার পরে সে আমার নানিকেও বলে নাই যে সে এই কাজটা করেছে। তো আমার নানি একদিন ওষুধ দেখে বলতেছে এগুলি কিসের ওষুধ তুমি খাচ্ছ? বলে এরকম এরকম ব্যাপার মা, আমার তো পেটে বাচ্চা আসছে কিন্তু তোমাদের জামাই চায় না, তাই এই ওষুধ আনছে আমি খাচ্ছি। আমার নানি আমার মার হাত থেকে মানে ওষুধের বোতলগুলো নিয়ে একটা আছাড় মেরে ওষুধগুলো ফেলে দেয়, দিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তার আমার মাকে বলে যে মা, তুমি ছোট মানুষ, তো তোমার বুদ্ধিতে এতটা কুলায় নাই বা বোঝো নাই, তো তোমার পেটে যে আছে এমন হতে পারে, এ অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, কিন্তু এ হতে পারে তোমার ভবিষ্যৎ সম্বল, বা এর একটা সময় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা কিছু না কিছু হতে পারে, বা এমনও হতে পারে তুমি আজকে এই সন্তানটা নষ্ট করছো, কালকে তোমার গর্ভে আর সন্তান আল্লাহ নাও দিতে পারে। তখন আমার মা বলে আমি তো বুঝি নাই, না বুঝে আমি ভুল করছি, তো আমার কিভাবে সন্তানটা টিকে থাকে, ভালো থাকে, আমাকে সেই ওষুধ দেন। তখন ডাক্তার নতুন করে ওষুধ দিল, ওষুধ খেয়ে তারপর আমি যখন 6 মাস, তখন আমার বাবার ঢাকায় গভর্নমেন্ট জব হয়। আব্বা ঢাকায় চলে আসে চাকরির জন্য, আর মা আমাকে নিয়ে গ্রামেই থাকে নানি বাড়িতে। তো আমি পেটে থাকাকালীন আমার খালা বলতো যে ও তোর যে ছেলে না মেয়ে আমরা জানি না, কিন্তু যদি তোর মেয়ে হয় তাহলে আমার ছেলের বউ করে আমি নেব। তবে হ্যাঁ, তোর মেয়ে যদি ফর্সা হয়, কালো হলে আমি নেব না। তা আম্মা বলতো যে আল্লাহ, তাহলে তুমি আমি কালো মেয়েই দাও, আমি ওকে দিব না। মানে বোনদের মধ্যে খুব, আম্মার আবার আমার ওই খালার সাথে খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো। ইভেন তারা এখনো মানে কি খেলো কি করলো, মানে আমার নিজের মা যেরকম আমাদের জন্য করে, আমার খালাও ঠিক এরকমই আমাদের জন্য করে। আচ্ছা। তো যাই হোক, আমার জন্ম হলো, আমি বাবা মার সাথে ঢাকায় আসলাম, ঢাকায় বড় হচ্ছি, লেখাপড়া করছি। আমার ওই খালাতো ভাইকেও আমার মাই পড়ায়, এবং মানে ছোটবেলা থেকে আমার মাই পালতো, যেহেতু আমার খালার আর্থিক অবস্থাটা ভালো ছিল না। ইভেন আমার বাবা লেখাপড়া থেকে শুরু করে তার সবকিছুই গাইডনেস দেয়। খালাতো ভাই বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি। তারপর ভাইয়া ইঞ্জিনিয়ার হলো, আমার বাবাও মানে আমাকে এসএসসি পাশ করানোর পরে, এরপরে আমার নানা মারা গেল মাঝে। নানা মারা যাওয়ার পরে তখন আমরা সবাই বাড়ি গেলাম। যাওয়ার পর সবাই বলতেছে যে একটা কথা আব্বা বলে গেছে, মানে আমার নানা নাকি বলে গেছে, সেটা আমার মা জানতো না, যেহেতু আমরা ঢাকায় থেকে আমাদের ভাবে যাওয়া হয় না। তো বলতেছে যে আমার ওই খালাতো ভাইয়ের সাথে আমার নানা বিয়ে ঠিক করে গেছে। তো আব্বার আম্মা হচ্ছে আধুনিক মনা, তারা ওরকম কখনো ইয়া করে নাই। তো আব্বা বলে যে না, আমার মেয়ে অনেক ছোট, আমি এখন বিয়ে দেব না। আর আমার মার কথা, আত্মীয়র মধ্যে আত্মীয়তা করবো না, ও কোথাও বিয়ে করুক, ও সুখী হবে, আমার মেয়েকে আমি কোথাও দেই, আমি একটা আত্মীয় পাবো। জাস্ট মানে তখন মানে আমার ফ্যামিলির কেউ রাজি না, বাট আমার আত্মীয় স্বজন সবাই রাজি, যে হোক, হলে অসুবিধা কি, আর ছেলেও তো ওই তো মানুষ করছে। তো পরে যাই হোক, আব্বা যেহেতু রাজি না, প্রথমত আব্বা রাজি না দেখে আম্মাও রাজি না। এইভাবে চলতে 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 যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে, আমার মানে বেশ কিছু বিয়ের প্রপোজাল আসে। আব্বা দেখে অ্যাভয়েড করে, যে না, আমি এখন আমার মেয়ে বিয়ে দেবো না, আমার মেয়েকে আমি অনেক লেখাপড়া করাবো, অনেক ইয়ে করবো। আপনি কি একটাই সন্তান ছিলেন নাকি আরো? না, আমার বাবা আমরা এক ভাই এক বোন, আমার ছোট ভাই আছে। আচ্ছা, বয়সের গ্যাপ কত ছিল? বয়সের গ্যাপ 7-8 বছরের। আচ্ছা, আপনি অনার্স সেকেন্ড ইয়ারের সময় বিয়ের প্রস্তাব আসছে? হ্যাঁ। আর আমার মানে খালাতো ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্স প্রায় 14 মতো এরকম হবে। ওনার সঙ্গে বিয়ের প্রস্তাব আসছিল? হ্যাঁ, ওনার সাথে মানে বিয়ের কথা এমনি চলে, আমার খালা নিতে চায়। আর এছাড়াও অনেক পাত্র আসছে, পাত্রের অভাব নেই। তো আমার বাবার কথা যে যত ভালো ছেলেই আসুক না কেন, আমার মেয়ে লেখাপড়া শেষ করবে, ভালো চাকরি করবে, দেন আমি তাকে বিয়ে দিব। এটা আমার বাবার, কারণ মানে সে বলে যে আমি একটা ভুল করতে চেয়েছিলাম কিন্তু আমি করিনি, যাই হোক, কিন্তু নতুন করে কোনো ভুল না আর না করি, এটাই। তো যাই হোক, এরপরে যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে, তখন একদিন আমি স্বপ্নে দেখি
আমার দাদাদিকে স্বপ্নে দেখি, কারণ আমার দাদাদি মানে আমি কোনোদিন দেখি নাই তাদের, স্বপ্নে দেখি। আমার বাবাকে বললাম যে এরকম দেখলাম, বাবা কেন দেখলাম জানি না, মনটা খুব অস্থির। তার এক সপ্তাহ না যেতে আবার স্বপ্নে দেখি আকাশ থেকে চাঁদ ঝরে পড়তেছে এবং অসংখ্য তারা উঠতেছে। কে দেখে? আপনি দেখেন? আমি দেখি স্বপ্নে। আচ্ছা। আমি এটাও বললাম বাবা মার সাথে আমি ফ্রি, তো বললাম, তখন ওরা বলতেছে যে তুমি শুধু শুধু টেনশন করতেছো মনে হয় কোনো বিষয় নিয়ে, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে নামাজ পড়ো, দোয়া করো। আমি মানে ছোটবেলা থেকে একটু নামাজ টামাজ এগুলির প্রতি এমনিও একটু দুর্বলতা বাবা মার কাছ থেকেই পাইছি। তার এক সপ্তাহ পরে আমার ভাইটা মারা গেল, আমার ওই খালাতো ভাই, যে ভাইয়ের সাথে মানে বিয়ে নিয়ে কথা চলছিল, বা খালাও চাচ্ছিল যে আমার ছেলের বউ হোক, বা আমার বাবা মা দিতে চাচ্ছিল না। তো ওই ভাইটা মারা গেল। মারা যাওয়ার পর খালা একটা অভিযোগ তুললো, ওনার হেপাটাইটিস বি হয়েছিল। মানে যেহেতু যে ইঞ্জিনিয়ার ছিল, বিভিন্ন জায়গায় ঘর সংসার ছিল না, কাজ টাজ করতো, নিজের শরীরের যত্ন নিত না, সো অ্যাট লাস্ট তার হেপাটাইটিস বি। কিন্তু সে চাকরি করে মানে আমাকে নেয়ার জন্য তার ঘরে, মানে সে চাইছিল যে আমি এমন কিছু, মানে সে এমন কিছু করুক যাতে সবার দেখে মনে হয় আমার বাবা মা গরিব দেখে দিচ্ছে না, এরকম একটা তাদের মনে টেনশন কাজ করছিল, যার ফলে সে বাড়ি গাড়ি এভরিথিং করছিল শুধু আপনাকে নেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে নেওয়ার জন্য আমার খালা করাইছিল যে তুমি করো, নিশ্চয়ই ওর বাবা মা দেখে খুশি হবে এবং বিয়েটা দেয়। হ্যাঁ, বিয়েটা দেয়। ভাইয়া মারা গেল, আমরা ওইখানে গেলাম। যাওয়ার পর ওই গ্রামে যাওয়ার পর সবাই একটা কথা বলতো, আমি উনার বউ হব, এটা পুরো গ্রাম জানতো। এর জন্য কোনো বিয়ের মানে তেমন কোনো কেউ বিয়ের প্রপোজাল নিয়ে আসে নাই। যে আনতো সবাই খালা মনে একটা কথাই বলতো যে আমার ছেলের বউ আছে, আমার ছেলের অন্য কোথাও আমি বিয়ে দিব না, আমার ছেলের বউ আছে। ইভেন খালু আমার ভাই নিজে মুখ ফুটে অনেকবার আমার মার কাছে বলছে, আমার বাবার কাছে বলছে, কিন্তু আমার মার কথা যে আমি আত্মীয়র সাথে আত্মীয়তা করবো না। আর খালামণিকে একটা কথা বলতো যে তুই তো বলছিলি কালো হলে নিবি না, তাহলে আমার মেয়ে এখন কালো, তুই নিবি কেন, তুই চাস কেন, তুই আর চাবি না, ফর্সা হলে তুই চাইবি, এটা এসে তারা বলে। এরপরে ভাইয়া মারা যাওয়ার পরে মাস 2 না যেতে খালু একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো। খালু প্লাস আমার মামা গ্রাম থেকে একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওরা যেদিন আসলো সেই দিনই মানে দুই পক্ষ মানে দেখে, ছেলে পক্ষ বিশেষ করে মানে ওই দিনই দেখে আংটি টাংটি পরায় একদম মানে পারে তো ওই দিনই কাবিন করে নিয়ে যায়। আচ্ছা, এরকম একটা বিষয়। তো আমি বলতেছি যেহেতু আমি লেখাপড়া করতেছি, আমি এখন বিয়ে করবো না, আমি বিবিএ কমপ্লিট করবো, এমবিএ করবো, তারপরে বিয়ে শাদী করবো। আর ওরা বলতেছে আমরাও লেখাপড়া করাবো, কোনো সমস্যা নেই, আমার লাগে তোমাকে এমবিএ করাইতে, আমার ছেলেও সহ এমবিএ পড়বে, এরকম বলতেছে। তারা বললো যে আমরা 20 লাখ টাকা কাবিন দিব। হ্যাঁ, তোমার বাবা খুশি, আমার ছেলেকে যা দিবে। তো আমার বাবা আবার বললো কি, ঠিক আছে, আপনারা যদি আমার মেয়েকে 20 লাখ টাকা দিতে পারেন, গয়না টয়না সব দিয়ে যদি মোড়ায় নিয়ে যান, সেই ক্ষেত্রে আমি আমার জামাইকে আমিও 5 লাখ টাকার একটা, এটা সমাজের নিয়ম, এটা কিছু না কিছু দিতে হয়, এটা সে বলতেছে। আমি বলতেছি ঠিক আছে, আমি 5 লাখ, আমি ওদের সামনে বলতেছি যে আমি 5 লাখ টাকার গাড়ি নিব, তবে আমার বাবার কোনো সম্পদ আমি নিব না। তখন বাবা যখন সম্পদ দিতে, মানে বাবা মারা গেলে তো আমিও তো অংশীদার, তো আমি সেই সম্পদ দেবো না, আমার সেই সব সম্পদ আমার ভাইয়ের নামে আমি লিখে দিব। তারপরে বাবা অনেক বোঝাইলো, করলো, বিয়ে ঠিক করলো, করে ওরা ওই দিন চলে গেল, একদম আংটি পড়ায় চলে গেল। বললো যে না, কোনো সমস্যা হবে না, তোমার লেখাপড়া কমপ্লিট হলে আমরা তুলে নেবো, এর আগে তোমাকে নিবো না, তুমি বাবার বাসায় থেকে পড়াশোনা করবে, কমপ্লিট করে তারপরে আসবে। এরপরেও আমার অমত, বাবার সাথে কথা মানে বার্গেনিং হচ্ছে। তো তখনও রমজান মাস ছিল। বাবা একদিন রাগ করে বলতেছে আমার মেয়ে বড় হয়েছে, এখন আর আমার কথা শোনে না, অন্য সময় আমাকে ঠিকই বন্ধু ভাবে, এখন আমার প্রতি ভরসা নাই। ঠিক আছে, তোমার কোনো পছন্দ থাকলে আমাদের বলো, আমার কোনো পছন্দ আমি বলবো কি। তো বাবা সেদিন রাগ করে কথা কাটাকাটি, এক কথা থেকে 2 কথা কাটাকাটি, আমিও একটু বলছি, বাবা বলছে বলে, আর বাবা রাগ করে ইফতার করতেছে না। আচ্ছা, আজান দিয়েছে, ইফতার করতেছে না। বিষয়টা খারাপ লাগলো। পরে বাবাকে বললাম যে বাবা, আমি বিয়ে করব, আমি তোমার এই পছন্দের ছেলেকেই বিয়ে করব, আমার তো অন্য কোথাও পছন্দ নেই যে আমি অন্য কোথাও করবো, আমি একে বিয়ে করবো, তুমি ইফতারটা করো। রিকোয়েস্ট করার পরে সে ইফতারটা করলো, কারণ আমি একটা মেয়ে হয়ে এটা পারি না যে বাবা ইফতার করতেছে না আমি মানে বাবার কথার অমূল্যায়ন করবো এতটা। তো যাই হোক, বাবা ইফতার করলো, বিয়ে ঠিক হলো 20 লাখ টাকা কাবিন দিয়ে। 20 লাখ টাকা কাবিন দিয়ে 20 লাখ টাকা কাবিন দিয়ে এবং 20 লাখ টাকা কাবিনে বিয়েও করলো। কিন্তু বিয়ে করার সময় ওরা যে কথাগুলো বলছিল তার কিছুই কমিটমেন্ট পালন করলো না। টাকাটা দিবে বা এরকম না, টাকা তো না, টাকা দিবে না, আমরা টাকা চাই নাই, কোনো একটা গয়নাও দিল না, বরং উল্টা আর আমার বাবার কাছে ফোন দিয়ে আবার ফোনে টাকা নিছে, 2 লাখ টাকা নিয়ে সে ওই টাকায়, আব্বার টাকায়, মানে বলছে যে আমার তো এই মুহূর্তে ব্যবসা খারাপ,
মানে আমার শ্বশুর ছিল ব্যবসায়ী, তো বলতেছে আমার ব্যবসা তো ভালো না, তো আপনি আমাকে 2 লাখ টাকা ধার দেন, পরে আমি আপনাকে ফেরত দিব, এটা বলছে আব্বাকে। তো আব্বা বলছে যে ঠিক আছে, যেহেতু একটা মান সম্মানেরও ব্যাপার, ঠিক আছে আমি গয়না না বানা, আপনি বানাইতে চাচ্ছেন যখন, ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। 2 লাখ টাকা পাঠিয়ে দেয়, তারা সামথিং গয়নাগাটি মানে বিয়ের যা শপিং এটা করে, এবং গয়নাও কেনে। বিয়ে হয়, গ্রামে বিয়ে হয়, আমার গ্রামে মামা বাড়িতে বিয়ে হয়, এবং খুব ধুমধাম করে অনুষ্ঠান করে মামা বাড়ি নানা বাড়ি সব গ্রাম, দাদা বাড়ি সব গ্রামের মানুষ সেখানে একত্রিত হয়, এত মানে আনন্দ করে, মানে এমন কেউ নেই, ছোট থেকে বড় শুরু করে, মানে খুব আনন্দ, নাচ গান, মানে রোজা থেকেও তাদের ক্লান্তি নাই, এত আনন্দ। রাতের বেলায় মানে বিয়ে যে কাবিনটা হলো, এরপর সাথে সাথে আমার শ্বশুর শুরু করছে আমি আমার বউকে নিয়ে যাব, বাসায় নিয়ে যাব। আমার মা বলে, আমার মা এবং বিশেষ করে আমার মাই রিয়েক্টটা করছে যে আমার মেয়ে লেখাপড়া শেষ করলো না, আপনাদের সাথে কথা একরকম, শুরুতেই যদি কথা মানে বিয়ে দিছি মানে তুলে দিতে হবে, শুরুতেই যদি কথা 2 রকম হয় তাহলে কি হবে, তাহলে আমার মেয়ের ফিউচারটা কি হবে। তো বলতেছে যে না, আমরা 2-1 দিন রেখে আমরা আবার ঢাকায় দিয়ে আসবো। তো আমার মা বলে যে না, আমি আসছি মেয়েকে নিয়ে, আমি মেয়েকে নিয়েই যাব, লাগে জামাই যাবে সাথে, আর যদি না যায় ঠিক আছে থাকবে, পরে উনি ও 2-3 দিন পরে ওর কাজ টাজ গুছায় ঢাকায় আসবে, এসে বেড়াবে এবং ঈদ করবে আমাদের সাথে। ওকে। তো যাই হোক, এইটা নিয়ে খুব বিশাল বড় একটা গ্যাঞ্জাম বিয়ে বাড়িতেই। তো যাই হোক, এগুলি সবই গেল, ঈদের মধ্যে ছেলে বাড়ি গেল, কিন্তু সে বললো যে দেখো আমি রাজশাহী বাসা নিব, তুমি ওইখান থেকে পড়াশোনা করবে, এখানে আর করবে না। আমার বাবার বাসায় তো নিচ্ছি না, আমি রাজশাহীতে থাকি, আমি যেহেতু রাজশাহীতে জব করি, আমার রাজশাহীতে নিব। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি যাব, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সংসারের সুখের জন্য হাজবেন্ডের কথা প্রায়োরিটি দেওয়াটা অনেক বেটার। গেলাম রাজশাহী, ওর সাথে বাসা নিলাম। বাসা নেওয়ার পরে ওরা মানে আমার হাজবেন্ডই দেখলাম যে আমার কাছে ফার্নিচারটা ছিল, বলে তোমার বাবা কিছুই দিবে না, ইয়া করবে না। তো আমি বলছি যে আমার বাবা তো এগুলো শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে 2 দিন পরেই, মানে 2 দিন মানে সে যে বাসা নিয়ে শুরু হয়ে গেছে। তো আমার কাছে বিষয়টা প্রথম অড লাগলো। তো আমি বললাম যে কেন, ফার্নিচার দেওয়ার তো কথা ছিল না, ফার্নিচার বা যখন উঠাই দিবে তখন আমার বাবা দিবে, এখন তো উঠাই দিচ্ছে না, তুমি নিজে স্বেচ্ছায় কোথাও বাসা দিচ্ছ, সেখানে আমরা যাচ্ছি থাকছি, সেটা আলাদা বিষয়। তো আব্বাকে বললাম, আব্বা যথারীতি আমার শ্বশুরের ফোন দিলাম, আমার শ্বশুর আবার খুব চালাক মানুষ, তো বললো যে আমার ছেলেকে আমি মানে উনি শিখাই দিয়ে উনি আবার দূরে থাকে যে না আমি বলি নাই। তো যাই হোক, এইভাবে মনে করেন চলতে থাকলো। বিয়ের পরে প্রায় 1 থেকে 1.5 বছর চলে গেল। এর মাঝে আমি জানতে পারলাম ছেলে ইঞ্জিনিয়ার না, রাজশাহীতে যে বাসা ভাড়া বা সংসার খরচটা চালায় সেটাও সবকিছুই তার মা আর বাবা বেয়ার করে। আচ্ছা, আমার কাছ থেকে সবকিছু গোপন করে, ইভেন আমার যে জামাটা, আমার যে ড্রেসটা গোপন করেছে। মানে কি আপনার বাবা খোঁজ খবর নেয়নি বিয়ের আগে? আমার বাবা ঢাকায় থাকে, খোঁজ খবর বাবার অনেক ইয়া ছিল, গাফিলতি ছিল, আমার চাচা না করেছিল, অনেকেই না করেছিল, কিন্তু আমার বাবাও যে ওদের কথা কিভাবে কি হলো তার মাথার মধ্যে না, ছেলে ভালো, ওভারঅল ভালো, বাবা এস্টাবলিশড, একমাত্রই ছেলে, তার নামে বাড়ি গাড়ি সব আছে, সমস্যা কোথায়, এরকম একটা বিষয় ঢুকে গেছিল যে না সমস্যা নাই, ইঞ্জিনিয়ার যখন লেখাপড়া করছে তখন ওই জায়গায় না করলে আমি আরেক জায়গায় চাকরি দিতে পারবো, এরকম একটা বিষয় ঢুকে গেছিল। তো যাই হোক, তার যে সার্টিফিকেট সেটাও ফেক। বুঝতে পারে আমি বললাম যে শোনো, সবই তো যা হয়েছে, অসুবিধা নেই, তুমি লেখাপড়া শুরু করো, বা লেখাপড়া না করলে পাশাপাশি কিছু করার চেষ্টা করো। আমি লেখাপড়া এমবিএটা ভর্তি হতে চাচ্ছিলাম, আমাকে এমবিএটা এবার ভর্তি করো, কারণ অনেকদিন সময় চলে গেছে, ভর্তি করলাম না তুমি। মানে আমার বাবার আর আমার প্রেশারেই ভর্তি করলো, এমবিএ ভর্তি করলো। কিন্তু এর মাঝে তাদের মানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাওয়া, বিশেষ করে ওই যে গাড়ির টাকাটা চাওয়া কিন্তু বন্ধ হয় না। তারা গাড়ি নিবে না, কিন্তু গাড়ির 5 লাখ টাকা নেবে। আমার কাছে জিনিসগুলো খারাপ লাগতো যে আমি তো আছি, আমি তো তাদের সংসার থেকে চলে যাই নাই, যে গাড়ির টাকা তারা কেন এভাবে টাকা বারবার। তো এট লাস্ট আমার যখন এমবিএ জোর করে ভর্তি করলো, প্রত্যেক সেমিস্টারের ফাইনাল পরীক্ষার আগে খুব গ্যাঞ্জাম করতো, মানে কোনো না কোনো অকারেন্স করতো যাতে আমি পরীক্ষা দিতে না পারি, কিন্তু আমি ওর মধ্যেই পরীক্ষা দিতাম। কখনো বাসায় অনেক মেহমান নিয়ে এসে, মনে করেন 3-4 দিন ধরে আত্মীয় স্বজন বোন টোন সব যা আছে নিয়ে এসে রাখতো, আমি ওদের রান্না শেষ করে এরপরেও দেখা গেছে যে আমি নিজের পড়াশোনাটা করে পরীক্ষা দিতে চলে গেছি। দেখা গেছে ওদের টেবিলে খাবার দিছি, দিয়ে আমি চলে গেছি, পরীক্ষা দিয়ে এসে আবার রান্না করে আবার দুপুরে খাবার রেডি করে ওদের খাওয়াইছি। নইলে তো জামাই মানুষ কথা হবে, আসছি মানে ভাইয়ের বাড়ি আসছি, ভাই আমাদের ভাবি এরকম করছে। যে মানুষ আমি মার বাড়িতে মানে কোনোদিন ভাতও রান্না করি নাই একারে, তো শ্বশুর বাড়িতে যে সব শিখে গেছি পরিস্থিতিতে পড়ে, রান্নার থেকে শুরু করে সব শিখে গেছি, মেনটেন করা কিভাবে কি করতে হয় সব শিখে গেছে। এরপর আমার এমবিএ 2nd সেমিস্টার ফাইনাল আসলো, তখন তারা মানে যখন দেখলো যে আমরা কোনো কিছু দিয়ে ওকে আটকাতে পারি না, ও পরীক্ষা দেয় এবং ভালো রেজাল্ট করে, তখন কি করলো, পরীক্ষা চলতেছে, 2টা পরীক্ষা আমি দিয়েছি, আর 2টা পরীক্ষা দেওয়ার আগে সে বললো যে গ্রাম থেকে ফোন আসলো, আমার শ্বশুর খুব মরো অবস্থা, মানে খুবই অসুস্থ, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এরকম শুনে সবাই চলে যায়। আমি হচ্ছে আমার হাজবেন্ডের সাথে গেলাম, যাওয়ার সময় আমাকে বলতেছে গয়নাগুলো নিয়ে নিবে, তোমার যে গয়না আছে এখানে সেগুলো নিবে,
আর অন্য কিছু নেওয়ার দরকার নেই, আর 2টা জামা কাপড় যা লাগে টুকটাক নিও, কারণ এটা ওদের প্ল্যান ছিল, আমি জানতাম না। তো যাওয়ার পরে আমি দেখি আমার শ্বশুর অতটা অসুস্থ না। তো আমি বললাম যে দেখো আমার তো পরীক্ষা, তা আমি পরীক্ষাটা দেই। ও হ্যাঁ, ও আবার আমার সাথে এমবিএ ভর্তি হয়েছে, কিন্তু পড়াশোনা ফেক সার্টিফিকেট, ওরা আবার সার্টিফিকেট দিতে বলছিল, ও দিতে পারে নাই। ও তখন ওইখানে বলছিল যে আমি সার্টিফিকেট আমি পরে দিব, আমি পরে দিয়ে দিব, ওর সমস্যা নেই। তো ওরা মনে করছে যেহেতু 2 বছর ওর লাগবে, এর মাঝে দিয়ে দিবে হয়তোবা। তো যাই হোক, পরে আমি পরীক্ষা, ও তো 1 সেমিস্টার দিছে, আরেক সেমিস্টার পরীক্ষা দিবে না, বলতেছে আমি এই সেমিস্টারে টাকা ফিও জমা দিই, পরীক্ষাও দিবে না। তা আমার কথা হলো ওটা ওর পার্সোনাল ব্যাপার, আমি ওকে তো জোর করে ফোর্স করে কিছু করাতে পারবো না, ঠিক আছে। পরে আমি বাসায় আমার শ্বশুর বাড়িতে আসলাম। আম্মা কেন জানি আমাকে ফোনে বলতেছিল, আমি যখন বলতেছিলাম আম্মা বলতেছিল মা খুব তুমি সাবধান, নইলে তুমি করো, তুমি তোমার চাচার বাসায় থেকে যাও, তুমি যদি ওখানে যেতে না চাও। তা আমি বলে যে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর অসুস্থ, না গেলে মানুষ কি বলবে, খারাপ বলবে। মানে মনে হয় যে মার মনে, মা বাবার মনে সবকিছু আগেই বলে দেয়, বিশেষ করে মার মনটা। তো যাই হোক, আমি ওখানে যাওয়ার পরে আমি ওদের বলতেছি যে দেখো আমি পরীক্ষা দিতে যাব, আমি অসুস্থ, আমি শরীর ভালো না, কিন্তু আমি তবুও আমি পরীক্ষা দিতে যাব, আমাকে রাজশাহী যেতে দাও, আমি বাসায় থাকবো, প্রয়োজন তুমি থাকো, তোমার বাবা অসুস্থ তুমি থাকো, ডাক্তার দেখাও, আমার তো দরকার নাই। না, ওরা আমাকে পরীক্ষা দিতে তো বললো যে আব্বাকে হসপিটালে ভর্তি দেবে, অ্যাজমা রুগী যেহেতু যে শ্বাসকষ্টটা প্রবলেম হয়, অনেক সময় নেবুলাইজার লাগে, তো ওটা ওষুধটা ওনার কাছে ছিল না, তো হসপিটালে নিয়ে গেল। তো আমাকে বললো চলো চলো তুমিও চলো, তুমি না গেলে কি। এ বলে ভাই আমার ব্যাগটা কিচ্ছু নিতে দেয় না, ইভেন আমার হাতের যে ব্যাগের মধ্যে আমার অর্নামেন্টস ছিল, পরে আমি মানে ওর সাথে চলে যাই, ওগুলি কিছুই কিন্তু আমার সাথে নাই। এরপর কি করলো, ওর বড় বোন এসে আমার মোবাইলটা দিল, আমার মামা আসছে আবার দেখতে, ফোন করছি আমি মামারে যে মামা এরকম আমার শ্বশুরের নিয়ে হসপিটাল আসছে, আপনি আসেন দেখে যান। আসার পর আমার মামা যেহেতু আসছে, ওর বললো কি তোমার ওর মোবাইল নিয়ে আসছি, তো মোবাইলটা দিয়ে ওর মামার সাথে যাক, ও তো অসুস্থ, মামার সাথে যাক। আমি বলি আমার তো কালকে পরীক্ষা, আমি মামার সাথে যাবো কেন, আপনারা ঠিক আছে গেলে আমার অ্যাডমিট কার্ডটা তো সব বাসায়, আমার বাসায় চাবি টাবি এগুলো দেন, ব্যাগটা দেন, আমি বাসা থেকে রেডি হয়ে তারপরে যাবো। তো বলতেছে না পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার এবছর পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি পরে পরীক্ষা দিবা। আমি কি পরে পরীক্ষা দিতে পারবো না, ছেলের হচ্ছে আমি পরে পরীক্ষা দিতে পারবো না, এ বলে মামার সাথে এক কাপড়ে পাঠাই দিল। দেওয়ার পর আমি সেদিন থাকলাম সারাদিন, কোনো ফোন নাই, ওদের কোনো ফোনও নাই, কিছু নাই। পরে আব্বা বললো যে দেখো মা, তোমার তো কাপড় চোপড় কিছুর দরকার নেই, আমি সব তোমাকে আবার দেবো, তুমি আমার একমাত্র মেয়ে, আর আমার যা আছে সব তোমাদের 2 ভাই বোনের, এখানে অন্য কোনো ব্যক্তির না। তুমি পরীক্ষা দিতে চাইলে আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি, তুমি যে পরীক্ষা দিয়ে আসো, তোমার চাচা বাসায় তুমি থাকবা। ওরা আমার ব্যাগ থেকে চাবি, অ্যাডমিট কার্ড, গয়নাপত্র যা আছে এভরিথিং রেখে দিছে, কোনো কিছুই আমাকে দেয় নাই। হাত ব্যাগটা শুধু ওই যে মোবাইল সহ হাত ব্যাগটা দিয়েছে, তাও ওটা হাত ব্যাগটা দিয়েছে পরের দিন সকালে ওর এক দুলাভাই যে দিয়ে আসছে যে বউয়ের এখানে ওষুধপত্র আছে, লাগবে নাকি, এটা দিয়ে আসছে। যাই হোক, তো আমার পরীক্ষা, আমি বলতেছি তাহলে আর আমার এখানে বুঝছি ওরা আর কেউ আমার সাথে যোগাযোগ করবে না, আমি ওদের আর কোনো পারমিশনের অপেক্ষা না করে আমি ভোর সিংড়া থেকে ভোর 5টার সময় উঠছি, উঠে আমার এক মামাকে সাথে করে নিয়ে আমি চলে গেছি রাজশাহীতে যেয়ে প্রথমে আমার চাচা বাসায় উঠছি, ওঠার পর চাচা পরে সাথে আরেকজন লোক দিয়ে পরীক্ষার হলে পাঠিয়ে দিছে, যে বলা যায় না ওরা কোনো ক্রাইম করে বসে কিনা। পরীক্ষা দিলাম, পরীক্ষা নিজের মতো দিয়ে পরে আব্বা আবার টিকিট কেটে দিল, আমি ঢাকায় ব্যাক করলাম। আব্বা বলে যে ওখানে ফিরে যাওয়ার দরকার নেই, তুমি এভাবে পরীক্ষা দিছো, এর ফল ভালো হবে না, তো তুমি ঢাকায় ব্যাক করো। তো আমি ঢাকায় চলে আসলাম, এক কাপড়েই ঢাকায়, শীতের সময় ছিল, কাপড়ও তেমন কিছু ছিল না, ট্রেনে করে আমি ঢাকায় চলে আসলাম। আসার পরে বাবা বললো যে দেখো তুমি যদি এত কিছুর পরও যদি তুমি ওই সংসারে ফিরে যাও, তাহলে আমি যখন মারা যাব তখন তুমি আসবে, তার আগে আসবে না। আমি ঠিক বুঝলাম না আপনার কথা, বাবা এই কথাটা কেন বলছে? মানে বাবা দেখতেছে আমার মেয়ের অনেক কষ্ট হচ্ছে, ইভেন তারা লেখাপড়া করতে দিচ্ছে না, আমার একটা ভুল হয়ে গেছে। বাবা বলতেছে কাবিনটা তো আসলে বিষয় না, যেহেতু সে বারবার তারা টাকা চাচ্ছে, তারা তোমার কোনো করতেছে না, কেয়ার করতেছে না। এবং আমি নিজেও বলতেছি যে বাবা আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, আমি নিজেও বলতেছি যে আমি ওর সাথে থাকবো বা সংসারটা করব। মানে আপনি আপনার বিভিন্ন কমপ্লেইন গুলো বাবাকে বলছেন সবসময়, মানে বাবা মার সাথে তো হ্যাঁ আপ টু ডেট, আর তারা তো জানে। তো আমার কিন্তু অন্য বিষয়ে কমপ্লেন ছিল না, আমার বিষয়টা ছিল যে আমাকে পড়ালেখাটা করতে দেওয়া হোক। ঠিক আছে, তোমরা টাকা চাচ্ছ, তোমরা নিচ্ছ, সেটা আলাদা বিষয়, কারণ আমার বাবার প্রথম ভুলটা করছে যে 5 লাখ টাকা দিতে চাইছে, এটা হচ্ছে আমার বাবার প্রথম ভুল ছিল যেটা। তো যাই হোক, তো পরে আমি বললাম, তখন বাবা সবকিছু দেখে বলতেছে যে যদি তুমি যাও তাহলে তুমি যেতে পারো, আমার কোনো আপত্তি নাই, কারণ তুমি একটা বাচ্চা নিয়ে এসে যখন আমার সংসারে থাকবা, লেখাপড়া জানো না, তখন তোমাকে দিয়ে আমি কি করাবো, তখন তোমার লাইফটা একবারই শেষ।
ইভেন আমার কয়েকজন ফ্রেন্ডও বোঝালো আমাকে। এটা কে বলেছে আপনাকে? এটা আমার বাবাই বললো আমাকে। আচ্ছা। আমার বাবাই বললো, ইভেন প্লাস সাথে আমার কিছু ফ্রেন্ডরাও বললো। ফ্রেন্ডরা বললো যে তারা কেউ মেজর পার্সন, কেউ আর্মি পার্সন, মানে বড় বড় অনেক উপরে। সামহাও কেউ পজিটিভ বলছিল না, বলছিল না ঠিক আছে তোমার এখানে গিভ আপ করাটাই শেষ। হ্যাঁ, কারণ তুমি যেহেতু এইভাবে ফাইট করে সে পরীক্ষা দিছে, এখন তুমি ওই সংসারে গেলে তোমাকে ওরা এমন ভাবে টর্চার করবে যেটা বিগত দিনে করে আসছে। আমি মানে বললাম না যে ওদের টর্চারের ইয়াটা, তো যেটা বিগত দিনে করছে। ইভেন তারা আমার মামাকে বলেই বসছে, বড় মামাকে বলছে, বাজারে দেখা হয়েছে একই গ্রামে যেহেতু। তখন আমিও চিন্তা করলাম যে না, যা হয়েছে হয়েছে, ও যদি অন্য জায়গায় বিয়ে করে হ্যাপি থাকে, অন্য কোথাও থেকে যদি টাকা নিয়ে এসে ওরা যদি হ্যাপি থাকে, তাহলে ওরা থাকুক, আমি আমার লাইফটাকে আমার মতো করে লেখাপড়া কমপ্লিট করে সাজাই। কারণ ওই ছেলে তো চাকরিও করবে না, বা ও তো কোনো কিছুই করবে না। এভাবে বাবা মার টাকা দিয়েও, বাচ্চা হলে তো ওদের টাকা দিয়ে এইভাবে কয়দিন আমি চলবো। আর বাচ্চা হয়ে গেলে তখন যদি আরো টর্চারের পরিমাণটা বেশি হয়ে যায়, এরকম আমার মনেও বিভিন্ন প্রশ্ন আসলো। কারণ সে যদি আমাকে অরিজিনালি ভালোবাসতো, তাহলে তো আমাকে এক কাপড়ে এইভাবে বের করে দিতে পারতো না। পরে আমি ওখান থেকে এই সবকিছু থেকে আমি বেরিয়ে আসি। একটা মিউচুয়াল ডিভোর্স আমাদের হয়। বেরিয়ে আসার বিয়ে কয় বছরের মাথায় আপনার ডিভোর্স হয়ে গেল? 1.5 বছর। 1.5 বছরের মাথায়। যাই হোক, এগুলি সব গেল। আমি আবার এমবিএ, ঢাকা টু রাজশাহী আমি এমবিএ কমপ্লিট করলাম। কারণ যেহেতু তার একটা সেমিস্টার ছিল, ওনারা বলতেছিল যে তুমি এই একটা সেমিস্টারের জন্য আর ঢাকায় নিও না, ট্রান্সফার করে তুমি এখানে এসে কমপ্লিট করো, আমরা তোমাকে ওইভাবে স্কোপ দিব। যেহেতু এমবিএ শুক্র শনি ক্লাস ছিল, তো আমি রেগুলার বৃহস্পতিবার 2টা ট্রেনে রাজশাহী যেতাম, ক্লাস করতাম, চাচার বাসায় 2 দিন থাকতাম, আবার শনিবার রাতে 10টা সাড়ে 10টা ট্রেনে ঢাকায় ব্যাক করতাম। এইভাবে আমার মানে প্রায় 6টা মাস চললো। এরপর এমবিএটা কমপ্লিট করলাম। পরে যাই হোক, আমি চাকরি পেলাম নিজের যোগ্যতায়, কারো হেল্প ছাড়া। তো চাকরি করতে করতে বছর খানিক গেল, যাওয়ার পর ব্যাংকে চাকরি হয়ে গেল। এভাবে ব্যাংকে চাকরি হওয়ার 6 মাস পরে আমি মানে বাবা মার সাথে ঈদ করতে গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর ঘটক একটা প্রপোজাল জোর করেই নিয়ে আসলো, যেটা প্রপোজাল আগেও বলছে। আমি বলে দিছিলাম যে আমি আর এখন বিয়ে শাদী করবো না, আর ওই গ্রামের ছেলেকে তো আর করবোই না, এরকম। কারণ যেহেতু একই গ্রামের, ছেলেটাও ওই আমার এক্স হাজবেন্ডের গ্রামেরই, পাশাপাশি গ্রামের। জোর করেই নিয়ে আসলো। আমরা গাড়িতে উঠবো, তার 2 ঘন্টা আগে ঘটক ওই ছেলেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বললো যে, ছেলে আর দেখতে আসলো। দেখতে আসার সাথে সাথে আম্মা একটা কথা বললো যে, দেখো বাবা, আমার মেয়ে এরকম এরকম হয়েছে, তুমি জেনে বুঝে এসে বিয়ে করলে যদি মনে হয়, তারপরে তোমার ফ্যামিলি নিয়ে এসো, তার আগে না। তার আগ পর্যন্ত না। ছেলেটা কি ব্যাচেলর ছিল? মানে ওনার আগে কোনো বিয়ে হয় না। তো ছেলেটা হাসি মুখে ওইখানেই বলতেছে, আমি সব জেনে বুঝে আসছি, আমার কোনো আপত্তি নাই। আপনাকে সে চিন্তা আগে থেকে? না, আমাকে কথাবার্তা হয়নি, না, কোনোদিনও কথা হয়নি। ওই দিনই আমাদের ফার্স্ট কথা। তো ছেলেটা তার কার্ড দিল, আমাকে বললো আপনার কোনো কার্ড আছে? তো আমি ন্যাচারালি যেহেতু ব্যাংকে জব করি, কার্ড আছে, দিয়ে দিছি। এরপর ছেলেটা প্রায় সময় আমাকে ফোন দিত, বাট আমি রিসিভ করতাম না। আমি আরো আম্মাকে বলতাম যে, মা এরকম এরকম ব্যাপার, সে ফোন দেয় বারবার, আমার খুব বিরক্তি লাগে, কথা বলতেও বিরক্তি লাগে। তো তাকে তো বলাই হয়েছে, যদি সে বিয়ে করতে চায়, তার যদি এত ইচ্ছা থাকে, তার ফ্যামিলি নিয়ে আসুক, কেন আমাকে বারবার এইভাবে ফোন করে ডিস্টার্ব? তো মানে যখন অ্যাট লাস্ট সে আমার অফিসে হেড অফিস এবং গুলশান কর্পোরেটে 2টা অফিসে আমার অ্যাবসেন্সে সে বারবার গেল। যাওয়ার পর অফিস থেকে আমার কাছে একটা কমপ্লেন আসে যে, আপনার অ্যাবসেন্সে কে জানি আপনাকে খোঁজ করতে আসে একজন ছেলে। যে জিনিসটা খুবই দৃষ্টি কঠোর, মানে এত বেশি দৃষ্টি কঠোর, মানে আমি বলতেও পারছি না কে আমার খোঁজে আসে। কাস্টমার আসলেও তো ওইভাবে বলবে, পরিচয়টা দিয়ে যাবে, কিন্তু কিছুই বলতে পারছি না। তো এই বিষয়টা হেড অফিসে ভালো একটা আলোড়ন সৃষ্টি করা যায়, একটা মেয়েকে খুঁজতে আসে, এটা নিয়ে ইয়ে হয়। যাই হোক, এর মধ্যে ও কি করলো, আমাকে যখন ফোনে এইভাবে যখন সব মিলায়, যখন আমাকে যখন পাচ্ছিল না, বা আমি যখন তার সাথে যোগাযোগ করতে চাচ্ছিলাম না, অ্যাভয়েড করছিলাম, তখন সে মেসেজ দেওয়া শুরু করলো। তো কিছু না বলে আম্মাকে দেখালাম, আম্মা বলে চুপ করে রেখে দে, এই এত দরকার নেই, এগুলি পোলাপান এগুলি করে অনেক। আর যেহেতু আমারও ওরকম এজ না যে আমি ওরকম প্রেমে পড়বো বা এরকম কিছু। পরে আস্তে আস্তে এভাবে মেসেজ দেওয়া তার বাড়তেই থাকলো, কন্টিনিউয়াস মেসেজ দিতে থাকে, এবং মেসেজের অ্যান্সার না দিলে, মানুষ কত বিজি, একটা অ্যান্সারও দেয় না, একটা ফোনও দেয় না, মানে জাস্ট যেভাবে আমাকে পটানো যায়। 10 দিন মেসেজ পেতে তো একদিন আমারও একটু হলেও মনটা ইয়া হবে যে না। তো পরে আস্তে আস্তে ফোনে কথাও শুরু হলো আমাদের। কথা শুরু হওয়ার পর সে আমাকে ইমোশনালি কিছু ব্ল্যাকমেল করলো। ইমোশনালি ব্ল্যাকমেল বলতে সে শুরু করলো, বলতেছে যে আমি গরিব দেখে আমাকে বিয়ে করবেন না। আমার এই জিনিসটা খুব ইমোশনাল আঘাত করলো, কারণ আমার প্রিভিয়াসে আমার ভাইটা কিন্তু মারা গিয়েছে, যে সে গরিব দেখে তাকে দেয় না। আমার খালা কিন্তু সবসময় আমাদের একটা মানে ডিভোর্স হওয়ার পরেও বলতো যে, আমার ছেলের সাথে যদি দিতি, তাহলে তোর মেয়ের কপালটা এরকম হইতো না। আমি কোনোদিন কি তোর মেয়েকে এত কষ্ট দিতাম? আর আমার ছেলে, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে একটু অপরাধী হয়ে গেছি।
পরে আমি বললাম যে ঠিক আছে, আপনার যদি এত আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে তো আপনার ফ্যামিলি সহ আসেন। তো তার ফ্যামিলি সহ আসলো, আসার পর দেখলো, দেখার পরে তারা আবার দাওয়াত করলো। এর মাঝে সে একদিন আমাকে ফোনে বলতেছে, আমি আপনাকে একটা কথা বলবো, এই কথার প্রেক্ষিতে আপনি বিয়ে ভেঙে দিবেন না। আমাদের বিয়েটা প্রায় 50% তখন মানে প্রসেসিং চলতেছে, 50% হয়ে গেছে, ওর সাইড থেকে 100%, আমাদের সাইড থেকে 50%। তখন ও বলতেছে যে দেখেন, আমি আপনার এক্স হাজবেন্ডের ফ্রেন্ড, আমি ওর বাসায় থেকেছি, ওর বাসায় থেকে আমি 2টা বছর ইন্টারে থেকে 2টা বছর পড়াশোনা করেছি। যে কথাটা আমাকে ঘটকও বলেছে। ওকে, তারপর যাই হোক, এখন এরপরে ও এটা বলার পর আমি একটু থমালাম, এবং পরের দিন বাবা মার সাথে শেয়ারও করলাম বিষয়টা। শেয়ার করার পর আমার বাবা আমাকে একটা কথা বললো, বাবা মা দুজনই বললো, মা এই বিয়েটা তাহলে আর করো না, কারণ ও আসতেছে আসলে তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য না, ও প্রথম আসতেছে লোভ করে, দ্বিতীয় আসতেছে ওর বন্ধু মানে একটা রিভেঞ্জ হয়তো বা সে নিবে। মানে এই ধরনের কথা আপনার বাবা মা আপনাকে বললো? বাবা মা বললো যে আসলে মনে হচ্ছে না আমার কাছে ছেলেটা ওইভাবে এখন আর ভালো লাগছে। প্রথম থেকেই লাগে নাই, কারণ স্ট্যাটাস বলে একটা কথা থাকে, কিন্তু তুমি যেহেতু অ্যাভয়েড করতেছো, সো আমরা আর এটা করতেছি না। পরে যাই হোক, তারপরে আমার কথাই গেল যে না, আমি বললাম যে দূর, মানুষ কত রকম হয়, এগুলি তুমি বাদ দাও, এগুলি নিয়ে মনে ধরে রাখো না। ও তো হ্যাঁ, তো এই কথাটা বলার আগে আমাকে আবার কসম করিয়ে নিয়েছিল যে বলো যে কথা দেন, আপনি আমাকে কথা দেন যে আপনি বিয়েটা ভেঙে দিবেন না। তো আমি কথা দিয়েছিলাম, সো আমি আর নড়তে পারি নাই যে না আমি বিয়েটা ভেঙে, কারণ আমি যদি না বলি তাহলে কিন্তু বিয়েটা ভেঙে যায়, আর হয় না। পরের সপ্তাহে বাবা মা গেল, ওদের ওখানে যাওয়ার পর ওদের আচরণ ভালো লাগে নাই, আমার বাবা মার লাগে নাই। আমার বাবা মা, ভাই গেছে, ছোট ভাই, আচরণ ভালো লাগে নাই। তো কাবিন নিয়ে বার্গেনিং, ওরা বলতেছে 2 লাখ টাকা কাবিন দিব, ছেলে বলতেছে 2 লাখ টাকা কাবিন দিব। তো আমাকে SMS ও করলো যে আমি আপনাকে 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চাচ্ছি, বাট আপনার বাবা কাবিন অনেক বেশি, 6 লাখ টাকা চাচ্ছে, কিন্তু আমার তো এটা সামর্থ্য নেই, ইসলামের তো আপনি জানেনই, তো আপনি যদি একটু বলেন আপনার বাবা মাকে। তখন আমি চিন্তা করলাম যে একটা মানুষ ভালোবেসে জেনে বুঝেই তো আসতেছে, তাকে তো আমি কিছু হাইড করি নাই, সো আমার এখানে ভয় কিসের। তো আমি বাবা মাকে, আমার ছোট ভাইকে বললাম যে যা কাবিন দিতে চাইছে তাই দিয়ে রাজি হও, আমার কাবিনের দরকার নেই, আমি টাকা দিয়ে কি করবো, আমি অন্য টাকা নিবো কেন, এরকম একটা বিষয় বললাম। আর সংসার করলেও সারা জীবন 20 লাখ টাকা থাকলেও করবে, না থাকলেও করবে, 2 লাখ টাকা তো এটাতেও করবে, এরকম একটা বললাম। তো যাই হোক, ও ওইখানে বিয়ে ঠিক করে আসলো, আব্বা আম্মা ঠিক করে এসে আমার মা বললো যে মা, ওইখানে যাওয়ার পর আমার কিছু অ্যাটিচিউড ভালো লাগে না, বিয়ে হয় নাই তোমার, তার আগেই তোমার হাজবেন্ড তার ভাবির বদনাম গায়, তোমার শাশুড়ি তার বড় ছেলে বউয়ের বদনাম গায়, তাহলে এরা যে তোমার বদনাম গাবে না 2 দিন পরে, তার কি গ্যারান্টি তুমি দিতে পারো? ওকে, সামহাও ওনাদের কালচারটা আপনাদের সঙ্গে ম্যাচ করছিল না, মূল কথা হচ্ছে না, কোনোভাবেই কোনো ইয়াতেই আসে না। তারপরে আমি বললাম মা, অসুবিধা না, তো আমি যেহেতু ইনকাম করি, আর দুজন মিলে ইনকাম করলে মোটামুটি কোনো না কোনো ভাবে চলে যাবে, আল্লাহ ভরসা, মানুষ তো ও তো নিজে থেকে আসতেছে। আর এই বিষয়গুলো সে আমাকে আগে থেকেই সাবধান করতেছিল, আমাকে বলতেছিল যে দেখেন এই বিষয়গুলো নিয়ে কথা উঠবে, করবে, আপনি এগুলো বিষয় ধরেন না এবং কারো কথায় কান দিয়েন না। তো যাই হোক, তো বিয়ে পড়ানোর ঠিক কয়েকদিন আগে ও আমরা নিজেরাই সবাই শপিং করছি, এটা ঠিক যে আমার বাবা মা শপিং করছে, এবং ও টাকা পয়সা মানে নিয়ে আমাদের বাসায় আসছে, আমাকে বলছে যে 30,000 টাকার মধ্যে শপিং শেষ করতে হবে। এর মানে আমার অত বেশি অ্যাবিলিটি নাই, আর যদি বলেন তাহলে আমাকে লোন করতে হবে, অলরেডি সে 40,000 টাকা লোন করছে অফিস থেকে বিয়ের জন্য। তো আমি চিন্তা করছি সংসার যেহেতু দুজনার, সো এত লোন করে নিজেদের কাঁধে বোঝা বাড়ায় লাভ নাই, কারণ পরে আমি বলছি যে না, আপনি অল্প টাকা লোন করেন, যে আমি অল্প টাকাই শপিং করবো, আমি 30,000 টাকা আমরা ওভারঅল সব শপিং শেষ করি বিয়ের। আর আমার বাবা তো বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব টোটালি নিজেই করতেছে, সো মানে আমি বলতেছি আপনাদের তাহলে ওইভাবে খরচ করার দরকার নেই, কারণ আমার সংসারে যদি লোডটা বাড়ে তাহলে তো চিন্তাটা তো আমারই হবে, এই চিন্তাটা আমি করছি। ও আবার আরেকটা কথা বলে যে দেখেন বিয়ের দিন অনেক আত্মীয় স্বজন থাকবে, থাকবে, আমি চাই না আপনাকে ওইভাবে প্রেজেন্ট করতে সবার সামনে, তো আমরা তো জানি যে আপনার এটা সেকেন্ড ম্যারেজ, তো আপনার কাজীকে সেকেন্ড ম্যারেজের কথা না বলে আপনি ওখানে বলেন যে সেকেন্ড ম্যারেজ কিন্তু কুমারী লেখেন, ওইখানে ডিভোর্সিটা লিখতে দিয়েন না। এটা আপনি বললেন? আমি না, ছেলে বললো, ছেলে আমাকে বললো। তো আমি এটা বাবাকে সকালে বললাম, বলার পর বাবা বললো যে মানে একটু বাঁকা ভাবেই নিল, তো বললো যে আচ্ছা ঠিক আছে, ওটা যদি ওরা যদি কাজীকে বলতে পারে, ম্যানেজ করতে পারে, আমার এটা নিয়ে কোনো নেই, সে নেই। কাজী আসলো, কাজী আসার পর বললো, আব্বা বলে কি যে দেখেন বিয়েটা হচ্ছে শরিয়া সম্মত হইলো কিনা আপনি সেইটা বিষয়, কুমারী না ডিভোর্সি এটা তো বিষয় না, আপনি তো এটা তারা জেনে বুঝে করতেছে, এটা তো ফ্যামিলিগত ভাবে বিয়ে, আর এটাতে এমন না যে 20-50 লাখ টাকা কাবিন, যেখানে আমার এটা লিখতেই হবে, এখানে মাত্র 2 লাখ টাকা কাবিন, এটা তো কাবিনের মধ্যেও পড়ে না, কারণ এটা হচ্ছে 2014 সালে। পরে কাজী লিখছে, লিখার পরে 2 লাখ টাকা কাবিনে আমাদের বিয়ে হইলো। বিয়ের পর থেকে শুরু
বিয়ের যেদিন হইলো পরের দিন থেকে মানে একদিন পরে সে আমাকে তার বাবার বাসায় নিয়ে যায় নাই, তার ভাইয়ের বাসায় নিয়ে যায় নাই, কোথাও নিয়ে যায় না, আমার বাবার বাসায় রাখছে, মানে ঘর জামাই যেটা বলে। আমাকে বলতেছে যে বাসা নিতে গেলে তো সময় লাগবে, তো আমরা কয়দিন এখানেই থাকি। ঠিক আছে থাকি, সমস্যা কি। তো এরপরে আব্বা দিল ফার্নিচার কেনার জন্য কিছু টাকা, যে ঠিক আছে যেহেতু তোমরা আমাদের সাথে আসো আপাতত কিছু ফার্নিচার নিয়ে আসো যেটা দিয়ে অন্তত চলো, এরপরে তো আমি তো ফার্নিচার পরে দিব। সেটা ওদের সামনে আর বলে নাই, আব্বা বললো, আমাকে বললো। তো 50,000 টাকার মতো দিল, এটা দিয়ে আমরা খাট ছিল, স্টিলের শোকেস, একটা আলমিরা, এগুলি মানে টুকটাক আর কি, যেটা কাপড় চোপড় রাখার জন্য একান্তই দরকার। আমি বললাম যে তোমার মা অসুস্থ, তুমি এখানে আসো, ঠিক আছে তুমি যাচ্ছ, তাহলে আমিও তোমার সাথে তোমার ভাইয়ের বাসায়। বলে ভাইয়ের বাসায় পরিবেশ ভালো না, তুমি যে থাকতে পারবা? আমি বলি হ্যাঁ পারবো, পারবো না কেন, বিয়ে যখন করছি তখন তো থাকতে হবে, সব জায়গায় মানিতে হবে। গেলাম ভাইয়ের বাসায়, যেয়ে দেখলাম এক রুম, ওরকম ভাবে মানে না, মানে বস্তিতে এক রুম নিয়ে মানে তাকে থাকতে দিছে। যাই হোক, সেটা যার যার পার্সোনাল ব্যাপারে, এখানে আমার বলার কিছু নাই। আমি জোর করেই থাকলাম, বলতে গেলে ওর সাথে জোর করে গেলাম এবং জোর করে থাকলাম। ওখান থেকে আসার পরে আমাকে বলতেছে যে এরকম দেখো ভাবি না একটা জিনিস বাঁকা চোখে নিচ্ছে। কি বাঁকা চোখে নিচ্ছে? মাত্র 50,000 টাকা দিছে আব্বা কেনাকাটার জন্য, এই জিনিসটা ভাবি খুব বাঁকা ভাবে নিছে, ভাবি আমাকে ভাইয়ের সামনে কেমন ইনসাল্ট করছে, এরকম বলতেছে। তো আমি বলতেছি যে দেখো এইটা নিয়ে তো এত বেশি ম্যাটার হওয়ার বিষয় না, আর ভাবি যে ভাবির এত বদনাম গাইছো সেই ভাবি নিয়ে এখন এত মাথা ব্যথা কেন? ট্রু, ভাবি তো খারাপ। তুমি বলে হ্যাঁ আসলে ভাবি খারাপ, তখন গেল অ্যাভয়েড করলো, মানে আমাকে শোনায় নিল, আগে শোনায় নিয়ে পরে হ্যাঁ, তারপরে গেল। এটা যাওয়ার পর একদিন পরে এসে বলতেছে আমার অফিসে ভালো বিহেভ করতেছে না বসেরা, লোনটা শোধ করে দিতে হবে, লোনটা শোধ না করলে বসেরা ভালো বিহেভ করতেছে না। 40,000 টাকা তার যেটা লোন আছে। তো ভাইয়া এটা জানছে, যাই না ভাবি বলছে ভাবির বাপের বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে এসে সেটা নিয়ে এসে সেটা দিয়ে অন্তত লোনটা ক্লোজ করতে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো, যেভাবে এত খারাপ ছিল সেইভাবে বাপের বাড়ি থেকে 30,000 টাকা, যেভাবে ভাই এত টাকা থাকা সত্ত্বেও বিয়ে করার মানে বিয়ের সময় 1 পয়সাও দিল না, ইভেন বউকে যে নতুন বউকে একটা গিফট দিতে হয় সেটাও দিল না। মানে কি বলবো, বলার এখানে আসলে নিজের কাছে খুব আশ্চর্য লাগছে জীবনের। তো আমি বললাম যে এটা তো আমার দৃষ্টিতে ভালো না, যে ভাবি কেন দিবে, ভাইয়ের থাকলে ভাই যদি দেয় সেটা আলাদা বিষয়, ভাই দিবে না, ভাবি কেন বাপের বাড়ির টাকা এনে দিবে? তো পরে আমি বললাম যে যেহেতু যে বিয়ের গিফট থেকে টাকা উঠছিল, আমার কাছে প্রায় 10-15 হাজার টাকা ছিল, সব মিলে ওর হাতে 20,000 টাকা তুলে দিলাম, দিয়ে বললাম যে এটা তুমি দিয়ে দাও, দিয়ে আর বাকি 20,000 টাকা আস্তে আস্তে প্রত্যেক মাসের স্যালারি থেকে দিব, এটা বললাম। আমরা কোথাও ঘুরতেও গেলাম না, কোথাও না, আমার বাবার বাড়িতেই থাকা। এর মধ্যে এখন আমি বলবো ওকে যে প্রেশার ক্রিয়েট করবো, বাসা নাও, তো টাকা কই? বাসা ভাড়া নিতে গেলেও তো টাকা লাগবে, অ্যাডভান্স দিতে হবে, ইয়ে করতে হবে, টাকা না থাকলে কেউ তো আর বাসা দিবে না। তখন আম্মা বিষয়টা বুঝলো, তখন ও বলতেছে যে ও আমাকে বলতেছিল যে আমি বাইরে থাকি তুমি এখানে থাকো। আমার কাছে বিষয়টা এরকম যে বিয়ে হয়েছে, ও এক জায়গায় থাকবে আমি এক জায়গায় থাকবে, এটা কেন? তখন আম্মা বললো ঠিক আছে তোমরা যতদিন তোমাদের সমস্যার সলভ না হয় তোমরা এখানেই থাকো, যদি পারো কিছু কন্ট্রিবিউট করো তোমার শ্বশুরের সাথে, না পারলে না করো। প্রথম ওই যে লোনটা, যেহেতু লোনের টাকাটা মনে করেন আমি দিচ্ছিলাম না, এখানে আমার যেটা জানার, লোনটা আপনি শোধ করছেন কেন? কারণ তার স্যালারি হচ্ছে অনলি ফর 18,000 টাকা। এখন ওটা দিয়ে তো কি ও বাবা মাকে দিবে না নিজের যাওয়া আসার খরচ চালাবে? তখনও থাকতাম বাবার বাসায়। থাকতেন বাবার বাসায় থেকে হাজবেন্ডের লোন পরিশোধ করতেছেন। আর তারপরে আমি চিন্তা করতাম তো সংসার তো দুজনারই, ও একটা মানসিক টেনশনে থাকবে, তার চেয়ে ভালো দুজনে একটু লাইফটা আনন্দে কাটাই না। টাকা পয়সা তো দিলাম না হয়। কত টাকা দিতেন প্রতি মাসে? প্রথমে দিলাম হচ্ছে 20,000 টাকা। আচ্ছা। এরপরে মানে ওর স্যালারিটার থেকে 50% এর মতো, 50% কখনো 50% কখনো তার চেয়ে বেশি এরকম দিয়ে চলে আসে। মানে পুরোটাই বলতে গেলে একরকম অনেকটা মানে দিয়ে চলে আসে। আমি বলছি যে তোমার স্যালারি উঠায় আনার দরকার না, ওটা দিয়ে লোনটা হোক অ্যাডজাস্ট। আর আমি চালাচ্ছি আমি এদিকে ম্যাচিউর। সো ফার্স্ট নাইট তো তাকে রাত 2টার সময় 2:30 দিকে ফোন দেওয়ার কোনো দরকার হয় না, একটা ম্যাচিউর যেহেতু আমরা, ভাবির সাথে রিলেশনও তো তার ভালো না। সেই ফোনটা নিল, সে আমাকে বোঝালো যে দেখো ভাবি তো এরকমই, ভাবি ওই যে মানুষের কিভাবে দ্বন্দ্ব লাগবে সেই বিষয়টাই কাজ করে, এরকম বললো, একটু বাঁকা করেই বললাম। তখন আমি ন্যাচারালি ওটা ভুলে গেলাম, অ্যাভয়েড করে গেলাম। যেদিন আমরা মানে যাব ওদের বাসায়, ওর ভাইয়ের বাসায় যে দাওয়াত দিতে, আমার বাবা, আমার ছোট ভাই, আমি, আমার হাজবেন্ড, মানে আমরা সবাই মিলেই যাবো, একসাথেই যাব। তো সেদিন তার মোবাইলে আমি ও দুজনে বিছানায় শুয়ে থেকে মোবাইলটা করতে করতে একটা রেকর্ডিং বের হয়ে যায়।
রেকর্ডিং বের হয়ে যায়। রেকর্ডিংটা ছিল দেবর ভাবির কথা, এটা রেকর্ডিং করছে তাদের মেয়ে, ছোট্ট মেয়ে, আমার মানে আমাকে না জানিয়ে আমার অ্যাবসেন্সে মানে তাদের বাসায় যেত, তার ভাইও থাকতো না, তার দেবর ভাবি দুজন থাকতো। এবং দেবর ভাবির কিছু কথা মানে যেটা আমার কাছে এত খারাপ লাগে, এবং অ্যাটলাস্ট ওই কথার মধ্যে থাকে, ভাবি আপনি চিন্তা করেন না, আপনি তো আসেন সবসময় থাকবেনই, আমি তো এটা বিয়ে করছি, এটা যদি আমার কথা না শুনে টাকা পয়সা না দেয় তাহলে কিলায় দাঁত ভাঙিয়ে দিব আর ছেড়ে দিয়ে চলে আসবো, এরকম কথা ছিল। এই ফোন রেকর্ডটা আপনি কিভাবে শুনলেন? এই ফোন রেকর্ডটা ওই যে ওর সামনে মোবাইল টিপতে টিপতে হঠাৎ গড গিফটেড বের হয়ে গেছে। ওর সামনে এটা বেজে হ্যাঁ গেছে? হ্যাঁ, ওর সামনে এটা বেজে উঠছে এবং ওর সামনে ও তখন মোবাইলটা, এটা যখন দাঁত ভেঙে দিব, দাঁত ভাঙার জবাব দিব, ছেড়ে দিব, এই কথাগুলো আসছিল, তখন ও মোবাইলটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে সাথে সাথে ডিলিট করে ফেলে। ডিলিট করে আমাকে বলে যে সরি, আসলে যারা ভালো হয় তাদের মনে হয় সামনে আল্লাহ ভাবে বের হয়ে যায়, এটা তো আমি আসলে জানি না, আমি ভাবিকে গেছিলাম, যে যেহেতু তোমার লামিয়াকে দেখতে গেছিলাম, ও ছোট, ও খুব কাঁদতেছিল আমার জন্য, আমি এই জন্য গেছিলাম, যে ভাবি বিভিন্ন কথা বলতেছিল, তো বলে আসছি যে ভাবি মনটা খুশি থাক, আমার কি, আমার তো এই ভাবিকে মন খুশি করার জন্য বলছে, এটা আবার লামিয়া রেকর্ড করে ফেলছি, তুমি এটা নিয়ে প্লিজ এরকম করো না, ভেবো না, কোনো টেনশন করো না, কোনো করো না। তারপর যাই হোক এটা আমাকে বোঝাইলো, তখন আমি চিন্তা করলাম যে কারোর মধ্যে অশান্তি বা কোনো কিছু ধরে রেখে লাভ নেই, ঠিক আছে, আমি যদি একটা করি তো আমার বাবা মা আরো কষ্ট পাবে, কারণ আমার বাবা মা তো না করছিল, আমি তো শুনি নাই, আমার এই জিনিসটা আসলো। তো আমি চিন্তা করলাম যে দেখ, খারাপ যদি হয়ে থাকে, খারাপকেও তো মানুষ ভালো করতে পারে, আমিও চেষ্টা করে যাই, আমি তো খারাপ না, বা আমি তো কারোর সাথে খারাপ করি নাই। পরে আমি, ও আমাকে অনেক বোঝাইলো, করলো, পরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরে সবার সাথে আমার ভাসুরের বাসায় গেলাম। ঈদ করার পরে আমরা সবাই ঘুরলাম ফিরলাম, আনন্দই করলাম। এভাবে আমি লোন পরিশোধ করে মানে প্রায় শেষের দিকে চলে আসছিল লোন, ওই মাসে লোনের টাকাটা দিলেই প্রায় শেষ। তো তখন আমি আবার জানতে পারলাম, ও বলতেছে যে ফোনে আমাকে বলতেছে যে একটা কথা বলবো, তুমি রাগ করবা না তো? আমি বলছি কি বলবা, তুমি রাগ করার কি আছে? বলে যে তুমি শুনলে তো রাগ হবা। তো এরকম আমার আরো আগে, বিয়ের আগে 20,000 টাকা আরো বেশি লোন ছিল, বিভিন্ন প্রজেক্টে করছি, তখন টাকাটা রিটার্ন দেয়নি, খরচ হয়ে গেছে সংসার বিভিন্ন কাজে, তো আরো 20,000, তার মানে লোনটা বেড়ে দাঁড়ালো 40,000 থেকে 60,000। তাহলে এই 20,000 টাকাও পরিশোধ করতে হবে। ইন দ্য মিন টাইম ফোন কল, ফোনের মানে ওদের কথোপকথন রেকর্ডটা আপনি শুনে ফেলছেন? আমি তো ওই যে মন খারাপ করলাম, তারপর মিলে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সব মিলে যাচ্ছে। তো পরে যাই হোক, আমি মানে কি বলবো আসলে এই বিষয়গুলো, মানে বলার মতো, মানে কাউকে কিছু বলবো, সবাই বলবো যে শুরুতে তোমার এত যদি সমস্যা হয় তাহলে আর বাকিটা জীবন কিভাবে চলবা, সবাই এরকম হয়তো বা বলবে, বা কিছু না কিছু হয়তো বা বলবে, এই জন্য আর কাউকে কিছু না বলে এইভাবে চলতে থাকলো। আর বাবা আমার বাসায় থাকলাম, ওই টাকাটাও আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি এই টাকাটাও করতেছি। এইভাবে মানে দুইজন লোন টোন শোধ করার পরে আমি ডিসেম্বরের দিকে, আমার বিয়ে হয় সেপ্টেম্বর, ডিসেম্বরের শেষের দিকে 25 তারিখে আমাদের স্যালারি হয়। তো শেষের দিকে আমি বললাম যে এবার ও হ্যাঁ, তার এর মাঝে আমার শাশুড়ি একদিন ফোন করে, শ্বশুর শাশুড়ি দুজন একদিন ফোন করে বলতেছে, মা দেখো আমাদের এরকম বড় ছেলের বাচ্চা হতে নিয়ে একটা প্রবলেম হয়েছে, প্রায় 7-8 বছর পরে তাদের মেয়ে কনসেপ্ট করছে, বাচ্চা হয় না, তো তুমি এই ভুলটা করো না, তুমি আমাদের একটা বংশধর দেখাও। প্রথম তখন তার ছেলের ঘরে একটা নাতনি ছিল, নাতিটাতি ছিল না, তো আমার শ্বশুরের একটা চাহিদা যে আমাকে একটা বংশধর দেখাও মা, আমিও চাই তোমার ঘরে একটা সন্তান আসুক। তো যেহেতু একটা মুরব্বী মানুষ বলছে, আর আমার ফ্যামিলি, আমার বাবা মাও বলতেছিল যে এখন একটা বাচ্চা হলে আমি মানুষ করে দিতে পারবো, আমার মা বলতেছিল যে হ্যাঁ এখন আমি একা আছি, আমি এখন আমার ছেলের বউ না, এখন যদি তোমরা থাকো আমি মানুষ করে দিতে পারবো, এটা বলতেছিল। আর আলাদা থাকলেও মনে করো যে আমার কাছে সকালে দিয়ে গেলাম, পরে যাওয়ার অফিস থেকে ফেরার পথে নিয়ে গেলাম, সমস্যা হবে না, এরকম একটা তখন আমি চিন্তা ভাবনা সব মিলায় যখন সবাই চাচ্ছে, তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে আমি বাচ্চাটা নিয়ে নিই। তো গড গিফটেড মানে 1 মাস থেকে 1.5 মাসের মাথায় কনসেপ্ট করে ফেললাম। ডিসেম্বরে যেহেতু আমি কনসেপ্ট করে ফেলছি, আমি একবারও গ্রামে যাই নাই, তো আমি ওকে বললাম যে দেখো মোটামুটি আমাদের লোনটা প্রায় শোধ হয়ে আসছে, এখন এই মাসে চলো আমরা তোমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। সে বলতেছে না, গ্রামের বাড়ি যাবো, আমার কোনো টাকা পয়সা নেই, আমার হাতে কিছু নেই, তোমার বাবা মাকে গেলে প্রথম নতুন মানুষ দিতে হবে, করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে সব আমি কিনবো। এই বলে আমি নিজে ওর সাথে যে আমি সবার আত্মীয় স্বজন মানে যার যা কেনাকাটা করা, প্লাস হচ্ছে বাজার করার জন্য আলাদা করে টাকা রাখা, সব কিছু করে ওর হাতে দিলাম, হিসাব করে আলাদা আলাদা হিসাব করে, এই 5,000 দিয়ে এই শপিং, এই 5,000 দিয়ে এই খাবার দাবার, এইভাবে হিসাব করে তার হাতে দিলাম। আমার বাবা এদিকে গাড়ি ঠিক করে বলছে ঠিক আছে আমার মেয়ে জামাই যখন যাবে তাহলে একবার আমি আমার গ্রামও ঘুরে দেখায় নিয়ে আসবো আমার জামাইকে, আর জামাই মেয়েও যাবে, যে ওদের গ্রামটা ঘুরে দেখে আসবে, একটা পরিচিতি হয়ে যাবে, গেট টুগেদার হয়ে যাবে। যাওয়ার পরে আমার শ্বশুরকে
সব এগুলি দিলাম, ও আমাদের বাড়ি ঘুরলো, আমি ওদের বাড়ি ঘুরলাম। যে ভাইয়া বিশ্বাস করবেন, আমি যে ওইখানে যা দেখি ওদের বাড়িতে, মানে আমার মামা এই কথাটা আমাকে বলছিল দেখে যে তুমি আসলে এখানে দিও না, কিন্তু ওই যে আমার ইয়াতে আমার ফ্যামিলি দিল। তো যে দেখি ভাই মানে শোয়ার মতো একটা খাটও নাই, তো আমি সবকিছু চিন্তা করলাম যে যাক, নাই নাই অসুবিধা নাই, আমি তো আছি। তো আমি বুঝলাম যে ওর ওইখানে যেহেতু গ্রামে মানে সবাই মানে এই জন্য আমাকে নিতে চায় না, যে নিলে তার পরিবেশটা আমি জেনে যাবো, সব মিলায় তাকে আমি ওইভাবে হয়তো বা ট্রিট করবো, সব মিলায় সে নিতে চায় না। এবং তার মানে সবার সামনে তার ইমোশনটা বোকা বোকা, মানে সবাই জানে খুব ভালো ছেলে, কিন্তু তার যে ক্যারেক্টার বা তার যে টাকা পয়সার চাহিদা বা সেটা তো শুধুমাত্র আমি জানি। এখন আমি গেলে তো এই জিনিসগুলো সবার সামনে ওপেন হয়ে যাবে, যে জিনিসটা সে মানে চাচ্ছিল না ওপেন করতে। পরে যাই হোক, আমি ওইখান থেকে আমরা আবার একদিন থেকে 2 দিন পরে আমরা আবার ঢাকায় ব্যাক করি। ব্যাক করে অফিস টফিস সবাই শুরু করি। এর মধ্যে আমি তার মানে সে বলতেছিল আমার এই চাকরিটা ভালো লাগতেছে না, এখানে চাকরি সুইটেবল না, আমাকে অন্য কোথাও মানে তার ডিমান্ডই কিছু মানে ভালো চাকরি দাও। তো আমার বাবা বললো তা তুমি আমার মেয়ের ব্যাংকে জব করবা? তো বললো যে হ্যাঁ করবো, ব্যাংকে জব করবো, কোনো সমস্যা নেই। তো আব্বু ওইভাবে ট্রাই করতে থাকলো যে ঠিক আছে দেখি ব্যাংকে যদি হয়, লবিং টবিং ধরে যদি হয়, চিন্তা ভাবনা করলো। গেল তার ইন্টারভিউ কল করলো, ইন্টারভিউতে গেল এবং ইন্টারভিউতে এমন কিছু ভুল করলো যে ভুলগুলো মানে একটা এডুকেটেড ছেলে করতে পারে আমি কখনো কল্পনা করি নাই। সে ইন্টারভিউ বোর্ডে হাত নাড়ায় নাড়ায় কথা বলছে এবং মানে তাদের পছন্দ হয় না মোট কথা। পরে ওরা এটা ওকে ডিনাই করলো যে না আসলে ও তো যোগ্য না। যাই হোক, পরে আমি বললাম যে ঠিক আছে এখানে যেহেতু সমস্যা হয়েছে, আরো অনেক জায়গায় পরীক্ষা দিবা, তুমি এখান থেকে শেখো, শিখে তুমি পরে অন্য জায়গায় আরো ভালো বেটার করবা। ও মাঝে মাঝে বলো দূর আমার ভালো লাগে না, আমাকে সুইসাইড করতে মন চায়, মনে হয় যে ট্রেনের নিচে মাথা দেই, জীবন ভালো লাগে না। মানে আমার কাছে এসে খুবই ফ্রাস্ট্রেশন, মানে আমাকে ভালোবাসবে, আমি যেহেতু একটা প্রেগনেন্ট, ভালোবাসবে কোথায়, আমাকে এসে ফ্রাস্ট্রেশন দেখায়। আচ্ছা, তো আমি নিজে এইভাবে জব করি, পারলে বাবা মার সাথে কিছু কন্ট্রিবিউট করি, না পারলে নাই। ও মানে ওর টাকা লোন পরিশোধ শেষ, সব শেষ, এগুলি পার্ট শেষ। এরপরে ওর বাবার ক্যান্সার ধরা পড়লো। ওহো, এটা আরো একটু মানে আমার শ্বশুরের যেহেতু ক্যান্সার ধরা পড়ছে, আমারও খারাপ লাগছে যে একটা মানুষ অসুস্থ। তো ওনার ট্রিটমেন্ট চলতেছে। তখন আমার 3 মাস, বেবি পেটে 3 মাস। তো আমি কি করলাম, একদিন তাকে মানে সে বেতন পাইলো, আমি কখনো আমার শ্বশুর শাশুড়িকে কিছু দিবে সেটার জন্য আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কালকে স্যালারি পাইলা, যেহেতু এই পর্যন্ত আমি তার সব দায়িত্ব পালন করে আসছি, তো তুমি স্যালারি পাইলা, কয় টাকা কি খরচ করলা, কারণ এখন তো লোন নাই, টাকাটা কোথায় কিভাবে খরচ করলো আমি সেটা হিসাবটা চাইলাম, কয় টাকা খরচ করলে কি। সে আমাকে হিসাব দিল না, উল্টা মানে আমার বেবি পেটে আছে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই প্রথম গায়ে হাত তুললো? হ্যাঁ মানে ধাক্কা দিল, যে তুমি সরে যাও, তুমি এগুলি জিজ্ঞেস করতেছো কেন। রাব্বি আম্মা আবার ওটা দেখতে পেলো, দেখতে পেয়ে আম্মা বললো কি মানে আম্মা মানে হচ্ছে আপনার শাশুড়ি? আমার মা। আপনার মা? হ্যাঁ মানে যেহেতু আমার ওদের বাসায় আছে, আম্মা যে কোনো কারণে মানে আপনার বাসায় আপনার গায়ে এরকম ধাক্কা দিল? হ্যাঁ সে দিল, দেওয়ার পর সে কি করলো দিয়ে আম্মা দেখতে পেয়ে আম্মা আবার বললো কি বাবা তুমি বাইরে কোথায় যাচ্ছিলে সেখানে যাও, ঘরে কথা কাটাকাটি করো, ওটা এরকম একটু বললো। আমি বললাম যে প্লিজ তুমি এখন এই মুহূর্তে যাও না, তুমি বসো তুমি। পরে ও একটু বসলো, বসে ও চলে গেল, ওর কাজে ও চলে গেল, ও আর আমাকে হিসাব দিল না। তো আমি যেহেতু সে ধাক্কা দিচ্ছে, আমি ওকে একটা কথা দিলাম যে আমি আজকের পর থেকে কসম করতেছি যে তোমার টাকা পয়সা তুমি কি করবা না করবা সেই হিসাবটা আমি আর কোনোদিন চাইবো না, কারণ যেহেতু তুমি আমার বেবি পেটে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছো, আমার একটা ইনসিডেন্ট হতে পারতো। তারপরে আম্মা ওই দিন আমি সারাদিন শুয়েছিলাম, আম্মা ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলো, ও আমার কোনো খোঁজও নিল না যে আমার ওয়াইফ কেমন আছে কি আছে, বা ডাক্তারের কাছে নিল বা ডাক্তার কি বললো না বললো, কোনো কিছু না। আম্মার নিজের পকেটের পয়সা দিয়ে চিকিৎসা করে আসলো, কারণ আমার টাকা মনে করেন ওইভাবে আর নেই, আমার যাওয়া আসা সব মিলে অত মানে আর থাকে না আমার হাতে যে আমি ডাক্তার দেখাবো বা এক্সট্রা কোনো খরচ করবো। ইভেন আমার খাবারটাও আমার বাবাই কেনে, এক্সট্রা যে খাবারটা সেটাও আমার বাবা কেনে। আমার হাজব্যান্ড কোনোদিন এনেও বলে না যে এটা আমি আমার ওয়াইফের জন্য আনছি বা এটা সেটা। তো যাই হোক, এরপরে 1 মাস পরে আর 1 মাস পরে, ওটা ছিল মার্চ মাসে, সে কি করলো আমার সাথে ফোনে আমি ফোন দিছি যে কখন কি অবস্থা, বাসায় কখন আসবে। ফোনে আমাকে এত নোংরা ভাষায় গালাগালি করলো, আর তোর বাসায় আমি যাবো না, আমার এভাবে বলতে, তোর বাসায় আমি যাবো না তুই। আর ওর মুখের ভাষাটা খুবই জঘন্য খারাপ ছিল, যে গ্রামের ছেলেরা যেরকম আর কি জঘন্য ভাষায় গালাগালি সেইগুলি করতো। আম্মা ও বাসায় গেছে, আম্মা ফোন দিছে যে ও এরকম বাসায় আসছে, তো এটা আমাকে জানাই দিল যাতে আমি টেনশন না করি। আমি বাসায় আসার পরে সে আমার সাথে শুরু করলো, তা আম্মা আবার এসে বুঝাইলো, অনেক বুঝাইলো, দুজনকেই বুঝাইলো যে দেখো তোমরা তো জেনে বুঝে বিয়ে করছো, তোমাদের তো কেউ জোর করে বিয়ে দেয় নাই, আর কেউ ইয়াও করে নাই, ফোর্সও করে নাই, আর ওর যে সিচুয়েশন সেই সিচুয়েশনে যদি তোমরা এরকম ইয়া করো। তো যাই হোক বুঝাইছে। পরের দিন কি করলো, ও সকালবেলা উঠেই ওর ব্যাগপত্র এবং ওর সার্টিফিকেট, ওর টাকা পয়সা আর
ওর কাপড় চোপড় সবসময় আব্বা ইস্ত্রি করে নিয়ে আসতো, আব্বার কাপড়ের সাথে আব্বা, ও কোনোদিন একদিনও নিজের কাপড় নিজে ইস্ত্রি করে নাই বা নিজে নিয়েও যায় নাই। আমাকে বললো যে আমার কাপড় চোপড় দাও, তা আম্মা বললো যে ওই যে ইস্ত্রি করে আসছে, ব্যাগটা নিয়ে এসে আম্মা আবার বের করে সুন্দর মতো ইস্ত্রি করার কাপড়গুলো দিয়ে দিল, যে ওর কাপড় ও চাচ্ছে ও নিয়ে হয়তো বা আমাকে বলতেছে আমি ইন্টারভিউ দিতে যাবো একটা, ওইখানে আমার গাজীপুর যাবো, আমি 2 দিন পরে আসবো, এটা বলতেছে। আমি বিশ্বাস করে আমি বললাম যে ঠিক আছে, আমার শ্বশুরকে আমি জানাই দিলাম। ও বাসা থেকে বের হয়ে গেল, যার পর আমার শ্বশুরকে বললাম, বলার পর বললো আচ্ছা ঠিক আছে। ও কি করলো, ও গাজীপুর গেল না, ইন্টারভিউ দিতে গেল না, ও ভাইয়ের বাসায় গেল। ভাইয়ের বাসায় যে বসে আছে, বসে থেকে আমাকে ফোন দিছে, বলছে যে তোমার বাসায় আমি আর যাবো না, যদি যাই তো তোমার বাবা মা আমাকে একটা মোটরসাইকেলের 2 লাখ টাকা দিবে। মোটরসাইকেল দিবে সেটা আলাদা বিষয়, কিন্তু মোটরসাইকেলের জন্য 2 লাখ টাকা দিবে এটা কেমন বিষয়? আমার তো 50,000 টাকা দিলেও মোটরসাইকেল কিনতে পাওয়া যায়, যদি এতই মোটরসাইকেল আমাদের দরকার হয়। আর আমাদের তো মোটরসাইকেলের দরকার নাই, আমি মোটরসাইকেল দিয়ে কি করবো যেখানে আমরা ইয়ে করতে পারতেছি না। না মানে তার শর্তই এটা, মোটরসাইকেল দিতে হবে এখন, মানে মোট কথা হলে টাকার দরকার তার। তখন আমার মা দেখলো যে মেয়েটা তো খুব খারাপ অবস্থা। এদিকে আমার শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আমি কন্টিনিউস ঘন্টার পর ঘন্টা ফোন দিচ্ছি যে মা আপনার ছেলেকে বোঝান, আসতে বলেন, বাসায় আসতে বলেন, এইরকম অবস্থা, আমার শরীরে একটা ক্ষতি হয়ে গেলে তখন কে রেসপন্সিবিলিটি নেবে? সে বাসায় আসলো না, ইভেন আব্বার হাতে ফোন দিলে আব্বার ফোনও ধরলো না। পরের দিন সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ঠিক আছে, আমার শ্বশুরও বলছে, আগে আমার শ্বশুর শাশুড়ি বলছে, আমার ফোন রাতে আব্বা অফ করে দিছে, যে এত কথা বলে এত লোড নিলে আমার মেয়েটা তো বাঁচবে না, কারণ একটা অ্যাক্সিডেন্ট হইলে তো দুইটাই যাবে। তো পরে আর ওই সময় আমার এমন মানে অস্থির লাগতো, মানে আমি নিজেও স্থির থাকতে পারতাম না, মানসিক একটা প্রেশার। সকালবেলা আমার শ্বশুর আম্মার মোবাইলে ফোন দিল, আমার ফোন বন্ধ পেয়ে ফোন দিল, দিয়ে বলতেছে যে মা যাই হোক অনেক কিছু হয়েছে, তুমি একটু তোমার মারে নিয়ে বা তোমার বাবারে নিয়ে যাও, যাই আমার ছেলেরে নিয়ে আসো, ভাইয়ের বাসায় যে নিয়ে আসো, আমার ছেলে বোকা, বয়স নেই তো, আর শ্বশুর বাড়ি থেকে রাগ করে গেছে, লজ্জা আসতে পারতেছে না। তো আব্বা বলে ঠিক আছে আসতে পারতেছেন, তাহলে তোমার ছোট ভাইরে পাঠাই, আমাদের যাওয়ার দরকার নেই, তোমার ছোট ভাইয়ের সাথে চলে আসবে সে, তার যদি এতই লজ্জা থাকে। তখন ও বলে যে ও আমাকে ফোনে বলতেছে যে দেখো তোমার ছোট ভাই আসলে আসবো না, তুমি আর তোমার মা অথবা তোমার বাবা যে কোনো একজন আসতে হবে। তো গেলাম আমি, আমার মা বললো যে ঠিক আছে যা হয় হবে, কি বলে সেটাই শুনি, যাই কি হয়েছে দেখি কি বলে, কারণ আমার মেয়ের জীবন আগে না আমার অন্য কিছু আগে। গেল, যাওয়ার পর সেখানে যাওয়ার পর তার ভাবি তো অসংখ্য মানে উল্টাপাল্টা কথা শোনাইলো আমাদের, অনেক কথা যেটা মানে বলার মতো না। আমার দেবরে কি দিছেন, আমার কি দিছেন, আপনাদের সাথে বিয়ে দিছি দেখে আমার দেবরে এরকম নির্যাতন করতেছেন, শারীরিক মানসিক টর্চার করতেছেন, মানে অনেক কথা, আরো কথা বললো। আমাদের যত অকথ্য ভাষায় গালাগাল করা যায় তার ভাই শুনলো, সেও শুনলো। তখন আম্মা কিছু কথা সে মিথ্যা বলছিল, আম্মা মুখের উপর বললো যে বাবা তুমিও তো একটা মায়ের সন্তান, তুমি তো বলো এই কথাগুলো, তোমাকে আমি কোনোদিন বলছি? সে বলে না। তাহলে তুমি এখানে এসে কেন মিথ্যা কথাগুলো বললা, কেন তোমার বাবার কাছে মিথ্যা কথা বললা? বলে আমি তো বলি না। তখন আমার মা বলতেছে দেখো তুমি বড় ভাই, তুমি তোর বড় ভাই তোমার সামনে আছে, সো তুমি বিচার করো এখন যে এই ছেলেটা কেমন মিথ্যা। তো বলে যে ঠিক আছে আন্টি ও যাবে, তবে ও আরো বললো যে মোটরসাইকেলের জন্য টাকা। তখন আম্মা বললো যে আমার মেয়ের জীবন আগে, টাকাটা আগে না, তুমি এরকম কয় টাকা চাও, কয় টাকার মোটরসাইকেল, এটা কি আমরা দিতে পারবো না? তোমার এই যে চাকরি লাগতেছে, এটা লাগতেছে, ওইটা লাগতেছে, তোমার সারাক্ষণ প্রবলেম, এত সমস্যা থাকলে আমরা কিভাবে ইয়ে করবো? ঠিক আছে তোমার এই যখন সাথে আরেকটা বললো আমি কোনো সংসার খরচ দিব না, যা সংসার খরচ লাগবে আপনার মেয়ে চালাবে। এটা সামনাসামনি বলে দিল, সামনাসামনি বললো। আমার মা সবকিছু মেনে বললো যে ঠিক আছে তোমার 1 পয়সা দেওয়া লাগবে না, আর টাকা ওইটা মোটরসাইকেলে তো ঠিক আছে ওইটা আমি দিব। বাসায় আসলো, পরে আসলো, বাসায় আসলো, আসার পর মানে খুব ভালো মানুষ, তখনকার বিহেভটা অনেক ভালো। তখন সে আমাকে বললো সরি আমি অনেক ভুল করছি, আমি চলে গেছি, আমি সরি এরকম বললো। ইভেন আমার মার হাত ধরে ক্ষমা চাইলো যে আমি না বুঝে অনেক কথা বলে ফেলছি, ভুল করছি, ক্ষমা চাইলো। আম্মা বললো যে যেহেতু ছেলে হইলো তো ক্ষমা করতাম, অসুবিধা নেই, ঠিক আছে তোমরা যদি হ্যাপি থাকো দ্যাটস অল। পরে আম্মা 2 লাখ টাকা দিয়ে দিল। এরপরে ওর ফার্মাসিউটিক্যালসে চাকরি হয়ে গেল। যখন মানে চাকরিটা পেলো, মানে তখন আমার সাথে আরেকটু দুর্ব্যবহার, মানে তার তো ভালো কিছু হয়ে গেছে, এখন তার আমার সাথে দরকার নেই, আমার সাথে দুর্ব্যবহার। ইভেন আমার বাচ্চা হওয়ার টোটাল খরচ কিন্তু আমার বাবা বেয়ার করছে, সে 1 পয়সাও দেয় নাই। ইভেন তার ভাই বা সে, তার কাছে আমি নিজের টাকা দিছি, নিজে 5,000 টাকা দিয়ে বলছি যে কোনো কিছু যদি লাগে তোমার কাছে, যেহেতু তুমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দিছো হয়তো টাকা পাচ্ছ না, তো এই টাকাটা তুমি রাখো, যদি আমার প্রয়োজনে কিছু লাগে বা কোনো কিছু লাগে। সে সেই টাকা দিয়ে কি করছে, সে সেই টাকা দিয়ে তার অফিস কলিগদের সাথে রেস্টুরেন্টে খাইছে, বাট আমার বাচ্চা বা আমার জন্য বা একটু মিষ্টিও নিয়ে আসে নাই, সেও না তার ভাইও না, কেউ না। দ্যাটস ভেরি স্যাড। হ্যাঁ, কেউ না। আমার এত খারাপ লাগলো। শুধু তাই না, আবার কি করলো সেদিন আপেল কিনে নিয়ে আসছে, নিয়ে এসে কেটে, যেহেতু প্রথম ছেলে, আমার শাশুড়িকে আমি সাথে রাখছি প্রথম থেকে, আমার বাবা মা তাকে নিয়ে আসছে, ইভেন সে আমার সাথে হসপিটালে আসেও, সে
একটা আপেল কাটছে, আপেল কেটে তার মাকে বলতেছে খাও, আমার বাবাকে বলতেছে খাও, কিন্তু আমার মাকে আমি ওখানে শুয়ে শুয়ে দেখতেছি, আমার মাকে একবারও বলতেছে না যে মা তুমি নাও, এগুলো খুব দুঃখজনক। মা তুমি নাও, এটা বলতেছে না। তো আমার মা নিজে থেকে সে যে ওই প্লেট থেকে একটা আপেলের টুকরো নিয়ে সে খেলো। তবে আমার এটা ভালো লাগছে যে আমার মা ওটা বুঝতে দেয় না, আমার মা বুঝছে হয়তো আমার মেয়েটা বুঝলে কষ্ট পাবে। তো এটা আমি একসময় আমার হাজবেন্ডকে বলছিলাম, সে অস্বীকার করছিলাম, বলে না আমি সবাইকে বলছি। তো যাই হোক, বাচ্চা হওয়ার পর এরপরে বাচ্চা হলো, সে কি করলো, চাকরি পাওয়ার 1 মাস এখান থেকে বাসা থেকে অফিস করলো, ওর অফিসে গাড়ি দিয়ে যায় নিয়ে যায়। 1 মাস পরে সে চলে গেল, যাওয়ার পর বলতেছে যে শোনো তুমি যদি আমার সাথে সংসার করতে, আমি আর ওইখানে যাব না, আমার ওইখানে সংসার করতে ভালো লাগে না, তুমি আমার সাথে সংসার করতে চাইলে গাজীপুর চলে আসো। আমি বললাম ঠিক আছে, আমি গাজীপুরে সংসার করবো, বাচ্চা নিয়ে আমি গাজীপুরে আসবো, তুমি ওইখানে বাসা নাও। ওর হচ্ছে কথায় কথায় ওর একটা ছিল যে আমি তোমার সাথে সংসার করবো না, আমি চলে যাবো, বাচ্চা হয়েছে কি, বাচ্চা দিয়ে তুমি আমি আটকাইতে পারবা, এটা বলতো। ও বললো আমি গাজীপুর বাসা, আমি বললাম গাজীপুরেই আমি যাবো, আমি গাজীপুর, কারণ আমার তখন চাকরির হচ্ছে শুরুর পর্যায়ে, আচ্ছা মানে আমি পার্মানেন্ট না তখন। তো যার ফলে আমি এই চাকরি ছেড়ে দিলে আমার কোনো নেই, ওরকম না, যে আমার কথা হচ্ছে তুমি যদি স্বাবলম্বী হও তাহলে তোমার টাকায় আমি চলতে পারবো, আমার কোনো সমস্যা নাই। ও তখন বলতেছে, যখন দেখলো যে আমি বাসা নেওয়ার জন্য প্রেসারাইজড করতেছি, তখন বলে যে, তখন কয়েকদিন যাওয়ার পর বলতেছে ঠিক আছে এখানে বাসা নিলে বাচ্চা কে দেখবে, আমি বলি চাকরি ছেড়ে দিব, তোমার আর নইলে তুমি যাকে পারো তাকে দিয়ে বাচ্চা দেখায় মানুষ করবো, আমার তো একটা সমস্যা নেই। তো বলতেছে যে না ঠিক আছে, আব্বা বলছে বাসা নিতে না করছে, আব্বার চিকিৎসা অনেক খরচ, ঠিক আছে বাসা নিবো না, ওইখানেই থাকে, আমি আসতেছি। এই বলে সে আসলো, আসার পরে সে তার মানে যা বেতন পাইলো সেটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে সে বলতেছে যে আমাদের মা ছেলেকে কিছু শপিং করে দিল, দিয়ে সে সব টাকা নিয়ে বাড়ি চলে গেল, বললো কিছু টাকা বাড়ি আগেই পাঠাই দিছে, বলতেছে যে এই টাকা দিয়ে কোরবানি দিব। আমি বললাম যে ঠিক আছে, আমি তো অসুস্থ, আমি যেতে পারছি না, তুমি ছেলে তুমি যাও, গত ঈদ আমার সাথে করছে, এই ঈদ তোমার বাবা মার সাথে করো। তো ও বাড়ি চলে গেল, যাওয়ার পরে আমি আশা করতেছিলাম যে পরের দিন আমার হাজবেন্ড যেহেতু কোরবানি দিচ্ছে সেখান থেকে আমার জন্য কিছু নিয়ে আসবে, অবশ্যই আমি এটা হকদার, আমার সন্তান এটার হকদার। সে সেটা নিয়ে তো আসলোই না, উল্টা আরো আমার সাথে দেখা যায় আমার মানে আমি বাসায় এসে আমি ঈদ করলাম কি না, কি খাইলাম, কোনো খোঁজই নেই, মানে সে বাড়ি গেছে তার মতো, আমি আমার মতো। আমার জন্য এটা সকালবেলাটা আমি ওয়েট করতেছিলাম যে আমার হাজবেন্ড সকালবেলা ফোন করে বলবে যে ঈদ মোবারক, উঠে তুমি বাচ্চাকে রেডি করো, তুমি রেডি হও, মানে আমি এক্সপেক্ট করতেছিলাম, বাট এরকম কিছুই না। বিয়ের পর থেকে আমি অসংখ্যবার এগুলি নিয়ে বলছি যে দেখো তুমি তো কখনো আমাকে ফোন দাও না, খোঁজ নাও না, আমি কোথায় থাকলাম কি করলাম, তোমার এগুলি কোনো ব্যাপারই না। বলে চাকরি করা একটা শিক্ষিত এডুকেটেড মেয়েরে বিয়ে করছে, আমি কি কোনো বাচ্চারে বিয়ে করছি যে আমি সারাদিন ফোন করে করে খোঁজ নিবো, এরকম বলতাম বিয়ের আগে এত ফোন এত SMS, এখন বিয়ের পরে কিছুই নাই। বলে বিয়ের পরে এখন তো বউ হয়েছে, এখন তো আর তখন তো বিয়ে করার জন্য পটানো লাগছে, এই কথাটা আবার বলছে। সে কিছু নিয়ে আসলো না, পরে ঢাকায় আমার সাথে উল্টা আরো ফোনেই ঝগড়া হইলো কয়েকবার, ঝগড়া হওয়ার পর পরে সে ঢাকায় আসলো, বাসায় আসলো, আম্মার বাসায় আসলো, আমাদের সাথে আসলো, দেখা করলো, করার পর সে বলতেছিল যে আমি তাকে বললাম যে দেখো এটা কি আমি কি একটুও দাবিদার না, আমি কি এই তোমার প্রথম টাকায় কোরবানি হচ্ছে, এটা কি আমি দাবিদার না, আমি কি একটু হকদার না, তুমি আমার জন্য তো নিয়ে আসতে পারতে। বলে আমি অফিসে গেছি, অফিস থেকে কিভাবে নিয়ে আসবো, ও ভাবি নিয়ে আসছে, ভাবি বলছিল ভাবি নিয়ে আসছে, আমি ভাবির বাসা থেকে নিয়ে আসবো, এই বলে সে ভাবির বাসা থেকে নিয়ে আসলো। পরে 2 থেকে 3 দিন পরে যে ভাবির বাসাতে ভাবিরটা নিয়ে আসলো আর কি, ভাবি নিয়ে আসছিল খাওয়ার জন্য বাসায়, সেটা নিয়ে আসলো। তো যাই হোক নিয়ে আসছে, আমি আমার বাবা মার কাছে ওইভাবে প্রেজেন্ট না করে আমি বলতেছি যে আমার শাশুড়ি এটা পাঠাইছে তোমাদের জন্য, এইভাবে প্রেজেন্ট করছে। তো তারা তার জানে না যে আমাদের ভেতরে এই যেগুলি থাকে এগুলি বিছাই দাও তাহলে বসতে পারবে। আমার বাবা মা সারা রাত জার্নি করে আমাদের সাথে গেছে, কেউ শুতেও পারতেছে না, বসতেও পারতেছে না, আর আমি বাচ্চাটারে নিয়ে শোয়াইতে পারতেছি না। পরে আমি পাশের বাসার এক প্রতিবেশীর ঘরে যেয়ে বাচ্চাটাকে নিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, তখন আমার বাচ্চা হলো 6 মাসের। তো এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, তারা নিজেদের ঠিক না করে আমাকে অনেক কথা শোনাইছে যে এরকম। পরে আমি আমার শ্বশুর মারা যাওয়ার পর তার বাসায় সব ফার্নিচার আমি কিনি, যে আমার সন্তানের জন্য আমার দরকার, কারণ ঈদে যাব আমি সবসময় যাবো, আমার শ্বশুর নাই তো কি হয়েছে, ওইটা তো আমার বাসা। তো আমার শ্বশুর আবার মারা যাওয়ার আগে আমাকে কয়েকটা কথা বলছিল, আমার শ্বশুর খুবই ভালো একটা মানুষ ছিল। তো উনি আমাকে বলছিল যে মা আমার তো অত বেশি সম্পদ নাই, যা সম্পদ আছে তোমার তো বাবার অনেক আছে, সেটা দিয়ে তোমার আর আমার ছেলের তো সুন্দর চলে যাবে, কিন্তু আমার বড় ছেলে তো শ্বশুর বাড়ি থেকেও কিছু পায় নাই আর কিছু নাই, আমার এই সম্পদগুলো যদি আমি আমার বড় ছেলেকে দিয়ে যাই তোমার কোনো আপত্তি থাকবে, আমাকে এটা জিজ্ঞেস করছে। আমি বলছি যে আব্বা আপনার সব সম্পদ যদি আপনার সবাইকে দিয়ে যান, আমাকে যদি 1 ফোঁটা সম্পদও না দেন আমার কোনো আপত্তি নাই, শুধু আপনি আপনার দোয়াটা দিয়ে যাবেন, আমি পারবো, এই শহরে আমি প্রতিষ্ঠিত হতে পারবো। তো উনি বলে যে ঠিক আছে মা তোমার যখন আপত্তি নেই। তো উনি মৃত্যুর আগে ওনার সব সম্পদ বেশিরভাগ 99% সম্পদই তার বড় ছেলের নামে লিখে দিয়ে গেছে, আর 1% শুনি যে একটা মাটির ঘর নাকি তার নামে দিয়ে গেছে। তো আমার ওইটা নিয়ে কোনো হেডেক নেই, ইভেন আমার এখন বলতো ওইগুলি নিয়ে কোনো ভাবনা নেই। আমার শ্বশুরের অনুষ্ঠান হলে বড় করে সব হইলো, এর মাঝে আমার শাশুড়ি, আমি রেগুলার খোঁজ নেই যে মা আপনার কিছু লাগবে কিনা, কারণ আমার শ্বশুর থাকতে হয়তো যে জিনিসগুলো দিছে ছেলের কাছে লজ্জায় তো সেই কথাগুলো নাও বলতে পারে। তো
তো আমি জিজ্ঞেস করি, আমি রেগুলার ফোন দিয়ে জিজ্ঞেস করি। তো একদিন কি করছে, সে আমাকে, আমি ফোন দিছি জিজ্ঞেস করতেছে, সে আমাকে এত উল্টাপাল্টা ভাষায় ফোনে গালাগালি করতেছে। এরপরে বাসায় এসে আমি আবার মা বাবার সাথে সবই মোটামুটি শেয়ার করি। আমি বলতেছি মা এরকম এরকম বলছে, ইয়ে হয়েছে। এটা নিয়ে এক পর্যায়ে আমি চিল্লাচিল্লি করে পরে আমার অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। বাথরুমে যাই, বাথরুমে ঢুকে সেন্সলেস হয়ে যায়। পরে আম্মা, যেহেতু আমি সেন্সলেস হয়েছি এই জন্য আম্মার মাথাটাও ইয়ে, তখন আম্মা বলছে যে তোমার মা এগুলি এগুলি বলছে, কেন বলছে, তোমাকে তো আমরা দিছি, কেন তুমিও বলবা, তোমার মাকেও দিয়ে বলবা, সবাই বলবা, তার মানে কি আমরা কি টাকার মেশিন? তোমার কাছে আমরা অন্য কিছুই না? আমরা মা বাবার এতটুকু সম্মান পাই না? ঠিক আছে, যদি এটাই হয় তাহলে তুমি এই মুহূর্তে তোমার বউ বাচ্চাকে নিয়ে বের হয়ে যাও। কিভাবে তুমি তোমার বউয়ের চাকরি করাবা, কিভাবে কি করবা সেটা তুমি জানো, আমি জানি না। এটা আমার মা ডাইরেক্ট বললো। তখন আমি ওর বোর কাপড়ে রেডি হলাম যে চলো আমি এক কাপড়ে বের হয়ে যাবো, তুমি কোথায় রাখবা রাখো, আমার চাকরির দরকার নেই। তো সে তখন আমার উল্টা বুঝাইলো, আমার শ্বশুর আমাকে যাইতে বলছে যে আমি যাবো, কেন যাবো, আমি বাড়ির ছেলে তাই আমি যাবো না। গেল না, থাকলো। এরপরে আমি সেভারাল টাইম তাকে বলতেছি যে যেহেতু আমার শাশুড়ি গ্রামে একা থাকে, আমরা বাসা নেই, পাশাপাশি আমার মার বাসার পাশে বাসা নেই, বাসা নিলে আমার দেখা যাবে বাচ্চাটাকে আমার মার কাছে সকালে রেখে গেলাম, বিকেলে নিয়ে গেলাম, অফিস থেকে ফেরার পথে নিয়ে গেলাম। সে বলতেছে না, আমি বাসা নিলে গাজীপুর নিবো, আমার মারে নিয়ে গাজীপুর বাসা নিবো। আশ্চর্য, তোমার বউ চাকরি করে ঢাকা, তুমি খালি গাজীপুর টানো, গাজীপুর, মানে বউ বাচ্চার কোনো দায়িত্ব তার নেওয়ার কোনো ইচ্ছা নাই, নিতে বললেই মানে তার রাগারাগি উল্টাপাল্টা কথা এভাবে চললো। ওই বলতেছে যে আমার এখান থেকে দূরে হয়, তুমি রামপুরের দিকে বাসানো। আমি বললাম যে খরচ কে দিবা? ও বলতেছে খরচ আমি দিতে পারবো না, তুমি দিবা, কারণ আমার এই যে টাকা পয়সা এগুলি যে বাবার অনুষ্ঠান করছে, এখানে অনেক প্রায় 1-1.5 লাখ টাকা খরচ গেছে, ভাইয়ের থেকে লোন করে নিছি, এগুলি ভাইকে দিতে হচ্ছে। তারপরে আরো অনেক কিছু বললো, বলে মানে সে নাকি তার টাকা ভাইকেই দিতে হয় শুনে। তো যাই হোক, এগুলি তো শুনলাম। শোনার পরে আমি ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে আমি বাসা দেখলাম, বাসা দেখে রামপুরা বাসাও নিলাম। নেওয়ার পরে রামপুরা বাসা নেওয়ার পরে সে আরো আসে না, বাসায় আরো আসে না। কিরে, তোমার জন্য আমি বাসা আগায় নিলাম, তুমি বাসায় আসো না, কেন আসো না? বলে আমার অফিসের অনেক কাজ। এর মধ্যে কি করলো সে, আমি ফোন দিয়ে সে আমার ফোন নাম্বারটা ব্লক করে রেখে দিছে, অন্য ফোন দিয়ে সেটাও ব্লক। সুতরাং আমি পারতেছি না কোনো মানে ওকে ট্রেস করতে। তো আমি ওর অফিসের কলিগের সাথে যোগাযোগ করে ওর সম্বন্ধে ইনফরমেশনটা নেই যে ও অফিসে না, কি ব্যাপার কি। এতেও আরো ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে ফোন দেয়, বলে আপনার মেয়ে এই সেই, মানে দুনিয়ার কথা, নোংরা ভাষায় গালাঙ্গি। এটা তো এমনি তো রেগুলার চলতো, আর সেটা সেদিন থেকে আরো বেড়ে গেল। আমার বাবাকে বললাম ওর ভাইকে সহ ডাক, ওর ভাই সহ আসলো। আসার পর সে এমন মানে আমার বাবা মার সামনে এমন নোংরা কথা বলতেছে, মানে যা বলার মানে বাহিরে। সে বলতেছে, তুই আমার মাকে বলতেছে, তুই আমার মা না, তুই কি আমার মা, তুই কেন বলিস বাড়িঘর করার কথা, আমার ছেলে রাস্তায় থাকবে, তোর সমস্যা কি, এরকম ভাষা। তার ভাইও কিছু বলতেছে না। এখন আমার বাবা উল্টা বিরক্ত হয়ে আমার গালেই 2টা চড় দিছে, ওরা না শাসন করে আমারই চড় দিছে। যে কারণ আমার বাবা কেন চোর দিছে আমি বুঝছি, যে আজকের এই বেয়াদবিটা আমার জন্যই সে সাহস পাইছে। কেন সাহস পাইছে? তাকে বিয়ে তো আমিই করছি, আমার ফ্যামিলি তো বলছে যে এই মানে এই ছেলেকে করো না, সমস্যা আছে। তো যাই হোক, পরে আব্বা বললো যে তোমরা আলাদা বাসা নিবা, আমি আর তোমাদের লাইবিলিটিস নিবো না, তোমরা আলাদা বাসা নিয়ে তোমরা কিভাবে ভালো থাকবে থাকো। ভালো কথা। এখন তোর মাথায় বোঝা একটা পড়লো যে আলাদা বাসা নিতে হবে। দেন সে কি করলো, বললো যে আচ্ছা ঠিক আছে আলাদা বাসা নিবো, আমরা আলাদা বাসা নিবো। ওর ভাই আবার বুঝাইলো আঙ্কেল রাখেন, ও তো মাথা গরম। তো বলে যে বাবা আমি রাখতে তো আমি এত কিছু শুনতে পারবো না, এত সমস্যা এত কিছু, তা ওরা ওদের মতো ভালো থাকলে থাকুক, এটা বললো। বলার পরে এগুলি গেল। এরপরে আসলো, ওইটা ছিল, ও কি করলো, একদম ওই ঝগড়া করে ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে একবারে হোস্টেলে যায় উঠলো। ওর বসের কাছে আমি ফোন দিলাম, দিয়ে বললাম যে স্যার এই ব্যাপার দেখেন তো, ওকে একটু বুঝাইতে পারেন কিনা। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমরা আলাদা বাসা নাও। উনি আবার পরামর্শ দিল যে তোমরা আলাদা বাসা নাও, নিলে দেখবা সব ঠিক হয়ে গেছে। তা আমিও চিন্তা করলাম যে আলাদা বাসাই নেই। বাসায় পরে স্যার বোঝানোর পরও বাসায় আসলো। আসার পর 2-1 দিন আমার সাথে মানে ভালোই ব্যবহারটা খারাপ না। তখন আমি বললাম যে তোমার জন্য একটা নিউজ আছে। বলতেছে কি? আমি বলি যে সম্ভবত আমি প্রেগনেন্ট, এটা বলছে। বলার পরে ঠিক আছে তাহলে বাচ্চা নেই। এরপরে একদিন কি করছে, আমার পাশে শুয়ে আছে, সে শুয়ে থেকে অন্য মেয়ের সাথে মেসেজিং করতেছে। সেটা আমি সকালবেলা তার মোবাইল করে ট্রেস করে ধরতে পারি। মেসেজিং এ লেখা তুমি খুব দেখতে কিউটি, তারপরে মানে সে আমার কাছ থেকে তো যা পাওয়ার পাইছে, এখন সে অন্য মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করতেছে, যদি আবার অন্য কোনো নতুন মেয়ে এখন পটাইতে সে পারে। তো পরে এই মেসেজটা আমার সকালবেলা আমি মেসেজটা ধরে ফেলছি এবং মেসেজের স্ক্রিনশট গুলো নিয়ে আমার মোবাইলে আমি ট্রান্সফার করে নিছি। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়ার পরে ও বাসা থেকে বের হয়ে গেছে। তোমার সাথে আর থাকবে না, তোমাকে আমি ডিভোর্স দিব। তুমি আমাকে কিচ্ছু দাও নেই, সারা জীবন খালি জ্বালাইছো, আর তোমাকে আমি ডিভোর্স দেবো। এরপর
আবার অফিসে চলে যায়, ওই হোস্টেলেই থাকে। আমি যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগও করে না, করে না। পরে সে বলে কি যে শোনো, এদিকে আমাকে কন্টিনিউস ডিভোর্সের থ্রেট দিয়ে যাচ্ছে, যে তোমার সাথে আমাকে এত অসংখ্য মেসেজ পাঠাইছে, আমি আর লোড নিতে পারতেছি না, আমি অসুস্থ, এই অবস্থা, মানে সবেমাত্র একটা কনসেপ্ট, মানে ওর চিন্তা ভাবনায় যে এমন কিছু হোক যাতে মা মেয়ে দুজনেই শেষ হয়ে যায়, মা এবং পেটের বাচ্চা যেটা, সেটা দুজনেই শেষ হয়ে যায়। তো পরে এখান থেকে বের হলাম, আমি বললাম যে না, কিছু একটা করতে হয়। তখন ও বলতেছে, ওকে আমি ইমপ্রেস করার চেষ্টা করলাম। তখন ও বলতেছে যে শোনো, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে আমার ভাইয়ের বাসায় আসবা। আমি তখন বললাম যে আমি একা আসি, আমার বাচ্চাকে নিয়ে আমি একা আসি, তুমি যেখানে রাখবে আমি সেখানে থাকবো, আমি তো বাবাকে নিয়ে আসার দরকার নেই। বলে না, তোমার বাবাকে নিয়ে আসবে, মানে সেখানেও তার আরো কিছু শর্ত থাকবে, কিছু চাওয়া থাকবে। গেলাম, যাওয়ার পরে সে আমার বাবাকে ওইখানে বললো যে 2 লাখ টাকা আরো দিতে হবে ফার্নিচার কেনার জন্য, যে বাসা নিতেছি, ফার্নিচার কেনার জন্য 2 লাখ টাকা দিতে হবে। আর আপনি আর আমাকে বললো যে সংসার খরচের টোটাল দায়িত্ব তোমার, আমি কোনো কিছু জানি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাও কারণ আমার মনে হলো যে আমি বাচ্চাটাকে নিয়ে, যেহেতু আমার মানে পেটে একটা বাচ্চা, মানে তার লাইফটাও তো সেভ করা দরকার। কারণ বারবার ওই সময় আমার কন্ডিশনটা এতটা ক্রিটিক্যাল হয়ে গেছে যে বারবার মানে আমার ব্লিডিং হচ্ছে, প্রত্যেক মানে বাচ্চা থাকার পরেও ব্লিডিং হচ্ছে। ডাক্তার বলছে যে তোমার টোটালি রেস্ট দরকার, আর এই মেন্টাল প্রেশারগুলো নেওয়া যাবে না। তো যাই হোক, বসুন্ধরায় আমরা অফিসের পাশে আবার বাসা নিলাম। আমার অফিসের পাশে বাসা নেওয়ার পর আমার বড় ছেলেটাকে কেউ রাখে না, আমাকে সাথে করে অফিস নিয়ে যেতে হয়, নইলে ওইখান থেকে এসে রামপুর এসে বাবার বাসায় দিয়ে যেতে হয়। এইভাবে 1 মাস কন্টিনিউ করলাম। করার পর অফিস থেকে শোকজ লেটার করলো, ম্যাডাম জানাইলো যে তোমার এরকম তোমার উপর এমডি স্যার নোটিশ করছে, তুমি যদি এইভাবে বাচ্চা নিয়ে অফিস করো, এইভাবে তোমার কাজের হচ্ছে, তোমাকে একটা সামনে আমরা একটা চিঠি দিব, শোকজ লেটার, যেটাকে বলে শোকজ লেটার। তো তুমি এটা থেকে বের হয়ে আসো, বাচ্চাকে নিয়ে এসো না। অফিস বললো? হ্যাঁ, অফিস বললো, যেহেতু আমি বাচ্চাকে নিয়ে ওখানে যাই। এটা বলার পরে অফিস থেকে আমি এসে আমি ওকে বললাম, বলে যে আরে তোমার চাকরি থাকলে থাক, না থাকলে না থাক, এই চাকরি নিয়ে আমার টেনশন নাই, এরকম বলতেছে। আমি বলি তাহলে সংসার বলে চলবে, তখন চলবে। তো ঠিক আছে, আমি এখন তাহলে এখানে আর থাকবো না, তুমি যদি আমার বাবার বাসার পাশে বাসা নাও, আমি তোমার কখনো বাবার বাসায় যেতে হবে না, আমি বাচ্চাটাকে দিয়ে আসবো, নিয়ে আসবো, আমি এই লোডটা নিতে পারতেছি না। পরে সে কি বুঝলো না বুঝলো, সে নিল। এরপরে বললাম আচ্ছা ঠিক আছে। এর মাঝে তার ভাই 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো। আমি চিন্তা করলাম এই টাকাটা কোথায় পাইলো। এক্স্যাক্টলি, আমারও প্রশ্ন তাই। হ্যাঁ, এই 6 লাখ টাকা কোথায় পাইলো? তার ভাই সংসারের খরচ দেয় না, সেই বিষয়ে শাসন করে না, কিছুই করে না, অথচ 6 লাখ টাকা দিয়ে তার ভাই গাড়ি কিনলো। শেয়ারে কিনছে, সে বলে যে শেয়ারে কিনছে আরেকজনের সাথে। তো যাই হোক, দেখতাম যে ভাবির মানে আমার চেয়ে ভাবির খোঁজটা অনেক বেশি নেওয়া হতো, যে কোনো প্রতিদিন মানে রেগুলার ভাবিকে ফোন, ভাবির বাচ্চার খবর, ভাবির খবর, ভাবি